আজকে আমার এই ক্লাসটা মেইনলি কনসেপ্ট বিল্ড দিয়ে হবে, যে আমরা প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝবো এবং কনসেপ্টটা বিল্ড করব, তাহলে আমাদের বইটা পড়াটা খুব ইজি হয়ে যাবে। তাহলে আমাদের ফার্স্টে জানতে হবে যে আমাদের হার্ট এইরকম একটা অর্গান যেটা নিজে নিজেই ইম্পালস তৈরি করতে পারে এবং ইম্পালস কন্ডাক্ট করতে পারে। এটা আমরা সবাই ইন্টারমিডিয়েটে পড়ে এসেছি। আমরা জানি যে হার্টের যে কন্ট্রোল, এটা হচ্ছে মায়োজেনিক কন্ট্রোল। তার মানে হচ্ছে হার্ট হার্টকে যদি আমরা বডি থেকে বের করে নিয়ে আসি, বা হার্টের যদি কোনো নার্ভ সাপ্লাই নাও থাকে, তারপরও হার্ট দেখা যাবে যে নিচ থেকেই পাম্প করতেছে, নিচ থেকেই কন্ডাকশন তৈরি করতে, ইম্পালস তৈরি করতেছে, ইম্পালস কন্ডাক্ট করতেছে। অ্যাসেনোডের যে সোডিয়াম চ্যানেল, ওরা নিচ থেকেই ওপেন হয়ে যায়। তো নিচ থেকেই যদি ওপেন হয়, তখন করে কি, যে আমাদের এক্সট্রাসেলুলার ফ্লুইডে তো অনেক বেশি সোডিয়াম আছে, ওরা আস্তে আস্তে সেলের ভিতর এন্ট্রি করতে থাকে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি হচ্ছে, যদি এরকম নিচ থেকে ওরা ওপেন হয়ে যায়, কোনো ইম্পালস না লাগে এবং আস্তে আস্তে সেলের ভিতরে এরা এন্ট্রি করতে থাকে, তাহলে সেলের ভিতর চার্জটা আস্তে আস্তে পজিটিভ হয়। মানে সেলের ভিতর চার্জটা আস্তে আস্তে পজিটিভ হয়ে থাকে নিচ থেকে। এখানে কিন্তু এই যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকতেছে, মানে ভিতরের ইনভায়রনমেন্টটা পজিটিভলি চার্জ হচ্ছে। এটা কিন্তু কোনো কিছুর ইফেক্টে না বা কোনো কিছুর ইনফ্লুয়েন্সে না, নিচ থেকে। কারণ এই সোডিয়াম চ্যানেলের প্রপার্টি এগুলো এরকম। আর এই যে চার্জ ঢুকছে ভিতরে, এটা নিচ থেকেই করতেছে এবং একটা ফ্যান্সি নেম আছে, এটাকে বলা হয় ফানি কারেন্ট। একটা ফানি কারেন্ট এন্ট্রি করতেছে, এবং এই ফানি কারেন্টই আসলে আমাদের কি বলবো, এটা বেঁচে থাকার মেইন জিনিস। কারণ এইটা যদি নিচ থেকে এন্ট্রি না করতো, তাহলে দেখা যেত যে কোনো অ্যাকশন পটেনশিয়ালি হার্টে তৈরি হতো না, হার্ট ইম্পালস তৈরি করতো না। এখন যখন এই ক্যালসিয়াম আয়নগুলো এন্ট্রি করতেছে নর্মাল একটা কার্ডিয়াক মায়োসাইটসে, তখনও কিন্তু এর ভিতরে পজিটিভ চার্জটা বাড়তেছে। তাহলে পজিটিভ চার্জটা আমরা আস্তে আস্তে বাড়াই। তাহলে একটা জিনিস খেয়াল করো, এইখানে পজিটিভ চার্জ যে একটু করে বাড়তেছে, এটা কিন্তু ওই ফানি কারেন্টের জন্য না, যেটা অ্যাসিনোডের মধ্যে নিচ থেকে এন্ট্রি করতেছিল, এটা কিন্তু সেটা না। এই যে পজিটিভ চার্জও পাচ্ছে, এটা আসতেছে কোথা থেকে? এটা মেইনলি আসতেছে তার পার্শ্ববর্তী সেল থেকে। খুব গুরুত্বপূর্ণ একটা ফিজিওলজি, যেটা খুবই দরকার, সেটা হচ্ছে এভি নোড। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ জানা, এবং রিটেনে ভাইভায় সব জায়গায় এটা জিজ্ঞেস করবে যে কোথায় হার্টের কন্ডাকশন ডিলে হয়, এভি নোডে। এবং এইটা আর একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় এভি নোডাল ডিলে। এভি নোডাল ডিলে, এই এভি নোড এসে করে কি, যেটা খুবই স্লোলি কন্ট্যাক্ট হয়। তার মধ্যে মেইন কারণ হচ্ছে যে আমরা এখানে একটা পড়ে আসলাম না, যে জাংশনাল টিস্যু বেশি ফাস্ট করতেছিল, অনেক ফাস্ট কন্ট্যাক্ট করতেছিল। আচ্ছা, এটা যেন বললাম, এটা কেন বলছি, কারণ একটা জিনিস খেয়াল করো, এখন এটা কিন্তু যদি কার্ডিয়াক মায়োসাইট দিয়ে আসতো, এই কন্ডাকশন ফাইবার দিয়ে না আসতো, কার্ডিয়াক মায়োসাইট দিয়ে আসতো, তো কি অনেক সময় লাগতো। এত বেশি যদি সময় লাগে, এখানে অনেক সিস্টেম লস হয়, এনার্জি লস। এত সময় লাগলে করলে তো হার্টটা সিনক্রোনাইজ থাকবে না। এই জন্য এটা খুব ফাস্ট কন্ডাকশন করে, এবং যেন খুব ফাস্ট অ্যাট্রিয়াম গুলাতে স্প্রেড করে দেয় চার্জটা। কিন্তু এভি নোডে এসে আবার বসে থাকবে, কারণ কি, যেন টোটাল অ্যাট্রিয়াম দুইটা কন্ট্রাক্ট করে এমটি হতে পারে এবং ব্লাড গুলা ভেন্ট্রিকলে যায়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইকরামুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজে পড়ছি। এবার আমি ফাইনাল এমবিবিএস পরীক্ষা দিয়েছি। আজকে এই ক্লাসে আমরা পড়ব কার্ডিয়াক মাসেলের প্রপার্টি, কার্ডিয়াক মাসেলের জাংশনাল টিস্যু কি কি আছে, এবং কার্ডিয়াক মাসেলের ভিতর কিভাবে ইম্পালস তৈরি হয় এবং কিভাবে ইম্পালস কন্ডাকশন হয়। এই জিনিসগুলো খুবই বোঝার ব্যাপার আছে। তো আজকে আমার এই ক্লাসটা মেইনলি কনসেপ্ট বিল্ড দিয়ে হবে, যে আমরা প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝবো এবং কনসেপ্টটা বিল্ড করব, তাহলে আমাদের বইটা পড়াটা খুব ইজি হয়ে যাবে। তো আমি এই জন্য গল্পের মতো জিনিসটা টোটালি ফার্স্ট ডিসক্রাইব করব, এবং সর্বশেষে দেখাবো যে আচ্ছা, ঠিক আছে, আমাদের বইয়ের সাথে এই জিনিসগুলো ভাবে মিলে যায়। প্রথমেই আমরা একটা হার্টের যে ক্রস সেকশন, সেটা নিয়ে একটু যদি গ্রস ওভারভিউ নেই, তাহলে আমাদের ফার্স্ট জানতে হবে যে আমাদের হার্ট এইরকম একটা অর্গান যেটা নিজে নিজেই ইম্পালস তৈরি করতে পারে এবং ইম্পালস কন্ডাক্ট করতে পারে। এটা আমরা সবাই ইন্টারমিডিয়েটে অনেক সময় পড়ে এসেছি। আমরা জানি যে হার্টের যে কন্ট্রোল, এটা হচ্ছে মায়োজেনিক কন্ট্রোল। তার মানে হচ্ছে হার্ট হার্টকে যদি আমরা বডি থেকে বের করে নিয়ে আসি, বা হার্টের যদি কোনো
নার্ভ সাপ্লাই নাও থাকে, তারপরও হার্ট দেখা যাবে যে নিচ থেকেই পাম্প করতেছে, নিচ থেকেই কন্ডাকশন তৈরি করতে, ইম্পালস তৈরি করতেছে, ইম্পালস কন্ডাক্ট করতেছে। এখন তখনই প্রশ্ন আসে যে আচ্ছা, হার্ট আমি বডি থেকে বের করে নিয়ে আসলাম, আমি হার্টকে নিউট্রিশন দিচ্ছি, এর সাথে কোনো কানেকশন নাই বডি, তারপরেও কেন এই হার্টটা নিজে নিজেই পাম্প করতেছে, এটা নিয়ে সায়েন্টিস্টরা আসলে রিসার্চ করা শুরু করলো। তারপর দেখতে পারলো যে আমাদের হার্টের যে টোটাল মাসেল ম্যাস আছে, এখানে অ্যাকচুয়ালি দুই ধরনের টিস্যু থাকে, একটা হচ্ছে জেনারেলাইজ কার্ডিয়াক মায়োসাইট, এবং আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্পেশাল কার্ডিয়াক মায়োসাইট। আমি দুইটা কথা বলেছি, জেনারেলাইজড কার্ডিয়াক মায়োসাইট, এটা হচ্ছে স্পেশালাইজড। স্পেশালাইজড হচ্ছে যাদেরকে আমরা বলি জাংশনাল টিস্যু। এখন জাংশনাল টিস্যু মানে কি? স্পেশালাইজড হচ্ছে যারা ইম্পালসটা তৈরি করবে এবং ইম্পালসটা কন্ডাক্ট করে পুরো হার্টে ছড়িয়ে দেবে। এখন আমরা কিন্তু জানি, এই নামগুলো আমরা ইন্টারমিডিয়েট সবাই শুনে আসছি, যে এস এ নোট যেটা থাকে হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়ামে, তারপর থাকে এভি নোট অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের জাংশনের মধ্যে, তারপর সেখান থেকে তৈরি হয় হচ্ছে বান্ডেল অফ হিস, যেটা দুইটা ভাগ হয়ে যায়, রাইট বান্ডেল ব্রাঞ্চ, লেফট বান্ডেল ব্রাঞ্চ, এবং তারা সর্বশেষ পার্কিনজি ফাইবার হিসেবে পুরো হার্টকে সাপ্লাই দেয়। তো একটা শব্দ আমরা সবাই জানি, যেটাকে বলা হয় হচ্ছে পেসমেকার। পেসমেকার বলা হয় হচ্ছে অ্যাসেনোটকে। এখন আমরা দেখবো যে কিভাবে এই ইম্পালসটা তৈরি হচ্ছে, কেন এটা তৈরি হচ্ছে, কেন পুরো হার্টে ছড়িয়ে গেল, এবং কেন আমরা অ্যাসেনোটকে পেসমেকার বলি। তো এখন এই জিনিসগুলো জানার আগে না আমাদের ফার্স্টে যে জিনিসটা ভালো করে বুঝতে হবে, সেই জিনিসটা হচ্ছে একটা সেলের অ্যাকশন পটেনশিয়াল কি, বা অ্যাকশন পটেনশিয়াল বললে আমরা কি মিন করি। ওকে, দেখো ভাইরা, ফার্স্ট একটা জিনিস খেয়াল করো, সাপোজ এটা একটা সেল। ওকে, এখন সেলের যে মেমব্রেন, এটা কিন্তু আমরা সবাই পড়ে আসছি, ফ্লুইড মোজাইক মডেল, এবং এটা একটা ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার যখন আঁকতে যাই, সেখানে কিন্তু অনেক প্রোটিন ছিল, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। এখন আমাদের এখানে মেইন কনসার্ন হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন যেগুলা ছিল সেগুলাকে নিয়ে। সো আমরা সাপোজ এরকম কিছু ইন্টিগ্রাল প্রোটিন আঁকছি। আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে সবাই পড়ে এসেছি যে ইন্টিগ্রাল প্রোটিনের অনেক ধরনের ফাংশন ছিল। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ ফাংশন যে কিছু কিছু ইন্টিগ্রাল প্রোটিন ক্যারিয়ার বা বিভিন্ন চ্যানেল হিসাবে কাজ করে। এখন এই যে আমি বললাম যে বিভিন্ন ইন্টিগ্রাল প্রোটিন ক্যারিয়ার হিসাবে কাজ করে বা বিভিন্ন চ্যানেল হিসাবে কাজ করে, এর মানেটা কি আমাদের ফার্স্ট সেটা একটু বুঝতে হবে, তাহলে আমরা অ্যাকশন পটেনশিয়ালের টোটাল বেসিকটা ধরতে পারবো। ব্যাপারটা হচ্ছে এই এই সাপোজ আমাদের সেলের, আচ্ছা আমি আগে একটু বলি যে আমাদের সেলের হোমিওস্ট্যাসিস কিভাবে মেনটেন হয়। আমাদের সেলে হয় কি যে ইন্ট্রাসেলুলার যে কম্পোনেন্ট, এটা কম্পারেটিভলি নেগেটিভ চার্জ থাকে আমাদের এক্সট্রা সেলুলার কম্পোনেন্ট থেকে, এটা আমাদের ফার্স্টে জানতে হবে। সায়েন্টিস্টরা মানে গ্যালভানোমিটার দিয়ে রিসার্চ করে দেখেছে যে না, সেলের ভিতরে যে চার্জটা এটা হচ্ছে নেগেটিভ। এখন কেন নেগেটিভ? তার কারণ আমরা জানি সেলের মধ্যে কিন্তু অনেক বেশি এটিপি থাকে। আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইডে আমাদের এটিপি রেখে কিন্তু কোনো কাজ নাই, কারণ এটিপি এটা থাকতে হবে সেলের ভিতরে, এবং ইউজও হবে সেলের ভিতরে। তো সেলের ভিতরে যদি এটিপি থাকে, এটিপির কম্পোনেন্ট কিন্তু আমরা পড়েছি, এখানে থাকে অ্যাডিনোসিন ডাইফসফেট প্লাস ইনঅর্গানিক ফসফেট। তো তাহলে দেখা যাচ্ছে যে এই ডাইফসফেটের মধ্যে আবার দুইটা ফসফেট আছে। এখন আমরা যদি ফসফেটের কথা চিন্তা করি, এটা PO4 3-। একটা জিনিস খেয়াল করো, এখন এই ফসফেট প্রচুর পরিমাণে সেলের ভিতর ট্র্যাপড হয়ে থাকে, যার কারণে এই ফসফেট কিন্তু একটা নেগেটিভলি চার্জ কম্পাউন্ড। তো ফসফেট এরকম সেলের ভিতর অনেক নেগেটিভলি চার্জ থাকার কারণে সেলটা কম্পারেটিভলি আউটার এক্সট্রাসেলুলার স্পেস থেকে কম্পারেটিভলি নেগেটিভ থাকে। এছাড়াও সেলের ভিতরে অনেক ম্যাক্রোমলিকিউল থাকে যেগুলো কম্পারেটিভলি সাইজে অনেক বড়, যেমন প্রোটিন। সেলের ভিতরে ইন্টারসেলুলার কিছু প্রোটিন গুলো সাধারণত সবসময় নেগেটিভলি চার্জ থাকে। তো এই ফ্যাক্টর গুলোর কারণে সেলের ভিতর হয় কি যে নেগেটিভ চার্জ থাকে। এখন এখানে একটা ব্যাপার বুঝতে হবে, সেলগুলো নর্মালি সাপোজ সেল কোনো কাজ করতেছে না, একটা স্পেশালাইজড যদি আমরা কার্ডিয়াক মায়োসাইটস এর কথাই চিন্তা করি, তাহলে কিন্তু কার্ডিয়াক মায়োসাইটস অবভিয়াসলি কাজ করে, কন্ট্রাকশন রিল্যাকশন করে। তো কন্ট্রাকশন রিল্যাকশন কিভাবে হয় এটা আমি একটু পরে আসতেছি। তো যখন এরকম হয়, যদি কোনো কাজ না করে, কোনো কন্ট্রাকশন নাই, কোনো রিল্যাকশন নাই, জাস্ট চুপ করে বসে আছে, তো ওই সময় আমরা সেলের ভিতর যেই পটেনশিয়াল বা যেই চার্জটা দেখতে পাবো, এই জিনিসটাকে বলা হয় রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এবং যেহেতু আমি বলেছি যে কোনো কিছু না করলে সেল নর্মালি নেগেটিভ অবস্থায় থাকে, তো সাধারণত ম্যাক্সিমাম সেলের মধ্যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এটা হচ্ছে নেগেটিভ, যখন সেলের মধ্যে কোনো ইম্পালস আসলো না। এখন হয় কি যে এই নেগেটিভ চার্জ থাকে না, এখন যখন সেল কাজ করে, ব্যাপারটা হয় কি যে সবসময় এই ইন্ট্রাসেলুলার নেগেটিভ চার্জ এটা সবসময় এরকম
নেগেটিভ থাকে না, কারণ একটা সেল সবসময় আজীবনের জন্য রেস্ট কখনো থাকে না, একে অনেক ধরনের কাজ করতে হয়। যেমন যদি আমরা কার্ডিয়াক মায়োসাইটসের কথা চিন্তা করি, এটাকে কন্ট্রাকশন করতে হয়, রিল্যাক্সন করতে হয়। আবার যদি আমরা গাটের মাসেলস এর কথা চিন্তা করি, তাকে পেরিস্টালসিস করতে হয়। তো এই যে কাজগুলো করতেছে, এগুলা কিন্তু তার রেস্ট কন্ডিশনে না। তো রেস্ট কন্ডিশন থেকে যখন এটা অ্যাক্টিভ কন্ডিশনে যায়, তখন কি হয় সেলের মধ্যে? মেইনলি তখন সেলের ভেতর কিছু চার্জের আদান প্রদান হয়। এখন যদি আমি একটা সেল কিভাবে কন্ট্রাক্ট করে, আমাদের আজকে যেহেতু পর টপিক হার্ট, আমরা যদি এখন আমাদের মেইন ফোকাস রাখবো হচ্ছে আমাদের হার্টের কার্ডিয়াক মায়োসাইটস এর উপর। তো হার্টের ফাংশন বলতে আমরা যেটা বুঝি যে হার্টের ভেতর বিভিন্ন ধরনের ইম্পালস, মানে হার্টটা কন্ট্রাক্ট করবে। এখন কন্ট্রাক্ট কিভাবে করে, আমাদের কন্ট্রাকশনের মেকানিজম সম্পর্কে এই ক্লাসে আমরা ডিটেলসে জানবো না, তবে অল্প একটু করে তোমাদের বলি। সেটা হচ্ছে একটা সেল বা কার্ডিয়াক মায়োসাইটস যখন কন্ট্রাক্ট করে, তখন সেলের ভিতরে অনেক বেশি ক্যালসিয়াম এন্ট্রি করতে হয়, খুবই গুরুত্বপূর্ণ। সেলের ভিতর প্রচন্ড পরিমাণে ক্যালসিয়াম এন্ট্রি করবে, এবং ক্যালসিয়াম তখন সেলের ভিতর এন্ট্রি করে যেটা করে যে ওরা ট্রোপোনিন, ট্রোপোমায়োসিন এই এই জিনিসগুলোর সাথে বাইন্ড করে। যেমন ট্রোপোনিন সি, ট্রোপোনিন সির সাথে যখন বাইন্ড করে, তখন এর ভিতরে কিছু চেঞ্জ হয়। চেঞ্জ হয়ে অ্যাক্টিন এবং মায়োসিন নামে আমাদের কিছু প্রোটিন আছে, এই প্রোটিন গুলা একটা একটার সাথে ক্রস লিঙ্ক করে। আমার আমার বিশ্বাস তোমরা হয়তো পড়ে এসেছো ফার্স্ট কার্ডে। তো যেটা হচ্ছে যে সেলের ভিতর ক্যালসিয়াম যদি এন্ট্রি করে, তাহলে এই অ্যাক্টিন মায়োসিন ইন্টারাকশন করবে, এবং অ্যাক্টিন মায়োসিন যদি ইন্টারাকশন করে, তাহলে একটা সেল কন্ট্রাক্ট করবে, মানে সাইজে ছোট হয়ে আসবে। কন্ট্রাকশনের ব্যাপারটা একটু বলি। সেটা হচ্ছে সাপোজ আমরা তিনটা সেল চিন্তা করলাম, এরকম তিনটা সেল। এখন এরা কন্ট্রাক্ট করা মানে কি, সবাই কন্ট্যাক্ট করে সাইজে ছোট হয়ে যাওয়া। তাহলে এরা কি করলো, স্ট্রেচ করলো। সাপোজ আমি এখানে কিছু একটা আংটা লাগাই দিলাম, এখানে একটা আংটা লাগাই দিলাম। তাহলে এরা যদি ভিতরের দিকে পুল করে, সাপোজ একটা স্প্রিং ছিল, তাহলে স্প্রিংটা এখন এইরকম হয়ে গেছে, স্ট্রেচড হয়েছে। দ্যাট মিনস এটা কন্ট্রাক্ট করে এই এই ছোট একটা শেপে চলে আসলো। তো এই কন্ট্রাকশন হওয়ার মেইন ব্যাপারটা কি ছিল, সেলের ভিতরে ক্যালসিয়াম এন্ট্রি করা। তাহলে একটা জিনিস খেয়াল করো, যদি এখন সেলের ভিতরে ক্যালসিয়াম এন্ট্রি করে, এটা কি পজিটিভ চার্জ। তার মানে সেলটা এই যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে নেগেটিভ চার্জ নিয়ে বসেছিল, এটা কিন্তু সেল থাকতে পারছে না। এটা খুবই গুরুত্বপূর্ণ বোঝাটা। তার মানে আমরা দেখবো যে সেলগুলো নেগেটিভ চার্জ নর্মালি থাকে, কিন্তু মাঝে মাঝে পজিটিভ চার্জ হয়ে যায়, আবার রেস্টিং মেমব্রেনে চলে রেস্টিং কন্ডিশনে নেগেটিভ চার্জ হয়। এই যে সেলের ভিতর ইন্টারসেলুলার এই ফ্ল্যাকচুয়েশন গুলা হচ্ছে, এগুলাকে আমরা অ্যাকচুয়ালি অ্যাকশন পটেনশিয়াল নামে বলি সুন্দর করে। এখন আসলে অ্যাকশন পটেনশিয়ালে কি হয়, আমি একটু আরেকটু ডিটেলসে বলবো। প্রথমে আমরা অ্যাকশন পটেনশিয়ালটা আঁকবো অ্যাসে নোডের, তারপরে একটা নর্মাল কার্ডিয়াক মায়োসাইটস এর, যে ওদের দুইজনের অ্যাকশন পটেনশিয়ালটা কিভাবে আলাদা, এটা আমি একটু আলোচনা করি। প্রথমে আমরা একটা অ্যাসে নোডের অ্যাকশন পটেনশিয়াল নিয়ে আঁকছি, মানে এটি একটু বোঝানোর জন্য বলতেছি আমি। যেটা হয় যে আমি এখন কিন্তু আমরা অলরেডি জানি যে না, একটা সেলের ভিতর নর্মালি জন্য যখন কোনো কাজ করবে না, তখন ওই সেলটা নেগেটিভ চার্জ নিয়ে মেনটেন করবে। সো আমরা এরকম ভাবে যদি প্লট করি, সাপোজ এই এক্স অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে টাইম, আর ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে মিলিভোল্ট, যেটা আমরা সেলের ভিতর মেজার করতেছি। তো মিলিভোল্ট আমরা এখানে সাপোজ মার্কিং করে দিলাম -90, -480, এরকম ভাবে এখানে সাপোজ -60, -50, এরকম ভাবে গিয়ে গিয়ে একটা জায়গায় হবে 0, একটু উঁচু দিই, এখানে সাপোজ একটা জায়গায় 0, একটা জায়গায় হচ্ছে +10, এরকম একটা ব্যাপার। এখন অ্যাসে নোডের ক্ষেত্রে সাধারণত রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এরকমই, যে 60 আর 50 এর মধ্যে এরকম একটা জায়গায়। তাইলে তাহলে একটা কাজ করি, আমরা এখানে আমরা অ্যাসে নোডের সেলটা কি দেখি কি হয়। এখন সেলটা নেগেটিভ আছে, ওকে। এখন এই অ্যাসে নোডে আমরা পড়েছিলাম না ইন্টিগ্রাল প্রোটিন, তো সেল মেমব্রেনের মধ্যে ইন্টিগ্রাল প্রোটিন আছে, আমরা দিলাম। এখন এখানে যেটা হবে যে এই ইন্টিগ্রাল প্রোটিন বিভিন্ন ধরনের আয়নের চ্যানেল, সোডিয়াম আয়নের চ্যানেল আছে, ক্যালসিয়াম আয়নের চ্যানেল আছে, তারপর পটাশিয়াম আয়নের চ্যানেল আছে। সোডিয়াম আয়নের চ্যানেল গুলা এই চ্যানেলের মধ্যে দিয়ে সোডিয়াম এন্ট্রি করবে, সোডিয়াম বের করে দিবে। তারপর পটাশিয়াম গুলা পটাশিয়াম নিয়ে হ্যান্ডেল করবে, ক্যালসিয়াম গুলা ক্যালসিয়াম নিয়ে হ্যান্ডেল করবে। এটা ওই আয়নের জন্য ফিক্স, ওকে। এখন সাপোজ এটা হচ্ছে সোডিয়াম চ্যানেল, এই দুইটা আমি এটা ক্যালসিয়াম চ্যানেল দিলাম আর দিলাম পটাশিয়াম চ্যানেল। এখন এই অ্যাসেনোডের যে সোডিয়াম চ্যানেল গুলো আছে, এই জিনিসগুলোকে বলা হয়, মানে ওরা নিচ থেকেই অ্যাক্টিভ হয়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। অ্যাসেনোডের যে সোডিয়াম চ্যানেল, ওরা নিচ থেকেই ওপেন হয়ে যায়। তো নিচ থেকেই যদি ওপেন হয়, তখন করে কি যে আমাদের এক্সট্রাসেলুলার ফ্লুইডে তো অনেক বেশি সোডিয়াম আছে, ওরা আস্তে আস্তে সেলের ভিতর এন্ট্রি করতে থাকে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি হচ্ছে,
যদি এরকম নিচ থেকে ওরা ওপেন হয়ে যায়, কোনো ইম্পালস না লাগে এবং আস্তে আস্তে সেলের ভিতরে এরা এন্ট্রি করতে থাকে, তাহলে সেলের ভিতর চার্জটা আস্তে আস্তে পজিটিভ হয়। মানে সেলের ভিতর চার্জটা আস্তে আস্তে পজিটিভ হয়ে থাকে নিচ থেকে। এখানে কিন্তু এই যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকতেছে, মানে ভিতরের ইনভায়রনমেন্টটা পজিটিভলি চার্জ হচ্ছে, এটা কিন্তু কোনো কিছুর ইফেক্টে না বা কোনো কিছুর ইনফ্লুয়েন্সে না, নিচ থেকে। কারণ এই সোডিয়াম চ্যানেলের প্রপার্টি গুলো এরকম। আর এই যে চার্জ ঢুকছে ভিতরে, এটা নিচ থেকেই করতেছে এবং একটা ফ্যান্সি নেম আছে, এটাকে বলা হয় ফানি কারেন্ট। একটা ফানি কারেন্ট এন্ট্রি করতেছে এবং এই ফানি কারেন্টই আসলে আমাদের কি বলবো, এটা বেঁচে থাকার মেইন জিনিস। কারণ এইটা যদি নিচ থেকে এন্ট্রি না করতো তাহলে দেখা যেত যে কোনো অ্যাকশন পটেনশিয়ালি হার্টে তৈরি হতো না, হার্ট ইম্পালস তৈরি করতো না। আচ্ছা, তাহলে আমরা এখন তো এইটুকু বুঝলাম যে সেলটা রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে ছিল অ্যাজ এ নোট, তখন অকারণেই সেলের ভিতর কিছু এরকম সোডিয়াম আয়ন ঢোকা শুরু করলো। তো এখন যেটা হয় যে ঢুকতে ঢুকতে কিছু পরিমাণ ওঠার পর, সাপোজ এটা ছিল -55, সাপোজ আমি উদাহরণের জন্য এগুলা বলতেছি, এই ভ্যালুগুলা বিভিন্ন সেলের জন্য ফিক্স, এসএনওড এর জন্য একটা, তারপর কার্ডিয়াক মায়োসাইটস এর জন্য একটা। তো আমি এটা উদাহরণের জন্য বললাম। তো এই -55 থেকে এটা বাড়তে 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 সাপোজ -30 হলো, এরকম একটা ভ্যালু চলে আসলো। এখন হয় কি যে ওদের একটা থ্রেশহোল্ড পটেনশিয়াল থাকে, সাপোজ ওর থ্রেশহোল্ড পটেনশিয়ালটা হচ্ছে এইরকম, এখানে এই লেভেলটা। এখন আমি একটু ভালো করে বলি যে থ্রেশহোল্ড পটেনশিয়াল বলতে আমি কি মিন করছি বা থ্রেশহোল্ড পটেনশিয়াল জিনিসটাকে। এখন দেখো, আমরা কিন্তু বলতেছিলাম যে ফানি কারেন্ট এন্ট্রি করতেছে, যেটা হচ্ছে সোডিয়াম আয়ন, এবং তাদের এন্ট্রি করার মেইন কারণ হচ্ছে যে ওদের যে চ্যানেলটা লিক করে সব সময়। এখন যখন এরকম ভাবে ঢুকতে থাকে এবং তারা আলটিমেটলি হয় কি যে একটা লেভেলে চলে যায়, তখন কি যে এইগুলা সবসময় সেন্স করতে থাকে। যেখানে আরো যে চ্যানেল আছে তারা সবসময় সেন্স করে যে ভিতরের ভোল্টেজটা এখন কত, এখন কত। এখানে অনেক ধরো ক্যালসিয়াম চ্যানেল আছে, আমি ক্যালসিয়াম চ্যানেল গুলো দিলাম। এখন এই ক্যালসিয়াম চ্যানেল গুলা ভিতরে বসে বসে সেন্স করে যায় ভিতরের ভোল্টেজটা কত। এখন একটা ডেফিনিট ভোল্টেজ থাকে, যেই ভোল্টেজটা টাচ করে গেলে অন্যান্য চ্যানেলগুলো ওপেন হয়ে যায়। এখন কোন চ্যানেল ওপেন হয় এটা ডিপেন্ড করে, বিভিন্ন সেলের জন্য এটা আলাদা। যদি যেমন আমরা যে জাংশনাল যে টিস্যু গুলো আছে, যেমন এসএ নোড, তারপর এভি নোড, ওদের জন্য সেন্স করে এটা ক্যালসিয়াম চ্যানেল। এটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা জানা, আমি এখন এটা যেটা বলতেছি। এসএ নোড, এভি নোড, ওদের জন্য খুলে যায় ক্যালসিয়াম চ্যানেল। আর অন্যান্য নর্মাল যে কার্ডিয়াক মায়োসাইটস আছে, নর্মাল কার্ডিয়াক মায়োসাইট, তাদের জন্য ওই জিনিসটা সেন্স করে সোডিয়াম চ্যানেল, এবং সোডিয়াম চ্যানেল ওপেন হয়। তো এখন আমরা যেহেতু এটা এসএ নোডের একটা অ্যাকশন পটেনশিয়াল পড়ছি, তাহলে এখানে কি হবে যে ভিতরের চার্জটা সেন্স করতেছে আমাদের, ভিতর চার্জটা সেন্স করতেছে আমাদের এই ক্যালসিয়াম চ্যানেল। এখন ক্যালসিয়াম চ্যানেল যখন বুঝবে না একটা সার্টেইন ভোল্টেজও গেইন করে গেছে, তখন এই জিনিসগুলা, এই চ্যানেলগুলা খুব অ্যাব্রাপ্টলি ওপেন হয়ে যায়, সবাই ওপেন হয়ে যাবে। তো সেলের ভিতর, এখন আমি যদি সেলটা যদি এখানে আঁকি, সেলের ভিতরে চার্জটা বেড়ে গেছে, নর্মাল ছিল -55, এখন হয়ে গেছে 30। এটা বোঝা মাত্রই যে ক্যালসিয়াম চ্যানেল গুলো ছিল তারা সবাই ওপেন হয়ে গেছে। এখন যখন এরকম ভাবে সবগুলা চ্যানেল ওপেন হয়ে যায়, এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে যত ক্যালসিয়াম চ্যানেল আয়ন আছে তারা সবাই সেলের ভিতরে এন্ট্রি করতে থাকে র্যাপিড একটা রাশ নিয়ে। তো এই যে খুব র্যাপিডলি সবগুলা আয়ন এখন এই সেলের মধ্যে এন্ট্রি করলে, এতে করে কি হবে, আমরা দেখবো যে খুব মানে ফ্র্যাকশন অফ মিলি সেকেন্ডের মধ্যে সেলের ভেতরের যে ভোল্টেজ, এটা মানে নেগেটিভ থেকে 0 হয়ে পজিটিভ হয়ে গেছে। এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যে এই অ্যাক্সিসের টাইম ফ্রেম কাউন্ট করতেছিলাম, দেখা যাবে যে যখন এই থ্রেশহোল্ডটা আসলো, সাপোজ এটা এরকম ফানি কারেন্ট বাড়তে বাড়তে থ্রেশহোল্ডে টাচ করে গেল, তখন করবে কি, এই স্লোপটা আমি ঠিক রাখি এরকম করে, হঠাৎ করে এটা ওভারশুট করবে। দ্যাট মিনস হঠাৎ করে সব পজিটিভ হয়ে গেছে। কেন? কারণ হঠাৎ করে অনেক বেশি পজিটিভ চার্জ সেলের ভিতর এন্ট্রি করেছে। এখন এটা বুঝতে হবে, যখন এসএ নোড এবং এভি নোড, এটা মেইনলি হয় হচ্ছে ক্যালসিয়াম দিয়ে। এখন সেলের ভিতর তো অনেক ক্যালসিয়াম এন্ট্রি করলো, এখন হয় কি যে এই যে এত বেশি ক্যালসিয়াম সেলের ভিতর এন্ট্রি করলে এই চ্যানেলগুলো এখন স্টপ হয়ে যাবে, কারণ না, অনেক বেশি এন্ট্রি করে দিয়েছে, সেলের ভিতরে চার্জ প্রচন্ড পজিটিভ। এত পজিটিভ চার্জ যখন হয়ে যায়, তখন এই ক্যালসিয়াম চ্যানেলগুলো যারা ওপেন ছিল তারা স্টপ হয়ে যায়, তো ক্যালসিয়াম চার্জ স্টপ হয়ে গেল। এখন আমি বললাম না, আরেক ধরনের চ্যানেল থাকে যেগুলো হচ্ছে পটাশিয়াম চ্যানেল। তখন এই পটাশিয়াম চ্যানেল যখন প্রচন্ড পরিমাণে বেশি ভোল্টেজ থাকে, এটা সেন্স করতে পারে
যে না, সেলের ভিতরে তো ভোল্টেজ এত বেশি, এত তো থাকা যাবে না, তখন এই এত বেশি ভোল্টেজ এটা অ্যাক্টিভেট করে পটাশিয়াম চ্যানেলকে। তখন আমরা জানি যে আমরা সবসময় এটা পড়ে এসেছি বা এটা তোমাদের জানতে হবে, সেলস আর ব্যাগ অফ পটাশিয়াম, সেলের ভিতর প্রচন্ড পরিমাণে পটাশিয়াম থাকে। তখন এই জিনিসটাকে আবার নিউট্রাল করার জন্য সেল করে কি, তার ভিতর থেকে পটাশিয়ামকে বের করে দেয়। তাহলে দেখো এখন কিন্তু পটাশিয়াম মানে পটাশিয়াম বের হয়ে যাওয়া মানে কি, পজিটিভ চার্জ বের হয়ে যাচ্ছে। তো পজিটিভ চার্জ যদি বের হয়ে যায় তাহলে এই জিনিসটা আবার নেগেটিভ হতে শুরু করবে। তো তখন এটা আবার নেগেটিভ হতে শুরু করে করে নর্মাল আস্তে আস্তে যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল সেখানে চলে যায়, রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে চলে গেল। তারপর আবার ও নর্মাল ও নিউট্রাল পজিশনে চলে গেছে, যেটা ছিল ওর রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল একটা নেগেটিভ চার্জ। তো তখন আবার কি হবে, আবার নতুন করে ফানি কারেন্ট এন্ট্রি করবে, যেটা হচ্ছে সোডিয়াম চ্যানেল থ্রেশহোল্ডকে টাচ করবে, আবার হঠাৎ করে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে। ক্যালসিয়াম চ্যানেল ওপেন করলে র্যাপিডলি আমরা দেখবো যে এই সেলের ভেতরে চার্জটা বেড়ে গেছে। তারপর যেটা হবে যে এই চার্জটা সেন্স করবে আমাদের পটাশিয়াম চ্যানেল ওপেন হয়ে পটাশিয়াম সেলকে বের করে দিতে থাকবে। তখন আবার সেল নেগেটিভ হয়ে থাকবে, এইভাবে চলতে থাকবে। তাহলে এই যে গ্রাফটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকশন পটেনশিয়ালের গ্রাফ। এখন এই অ্যাকশন পটেনশিয়ালের গ্রাফের কথা আমি কেন আঁকলাম বা কারণটা কি, এখন একটা জিনিস বুঝতে হবে, বা সেটা হচ্ছে দেখো, যখন এই সেলের ভিতরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এন্ট্রি করলো, এই জিনিসটা এখানে যখন জিরো থেকে ক্রস করে অনেক উপরে চলে গেছে, তাই না? তার মানে সেলটা এখন টোটালি পজিটিভ। এটা কোন সেল? এটা হচ্ছে অ্যাসে নোডের সেল। ওকে, তাহলে আমরা অ্যাসে নোডটা একটু দেখি উপরে। সাপোজ এই যে এটা অ্যাসে নোড, এই সেলগুলো এখন টোটালি পজিটিভলি চার্জ হয়ে আছে। এখন আমরা যদি এই জায়গায় মাইক্রোস্কোপ দিয়ে দেখি, ব্যাপারটা এরকম না যে অ্যাসে নোড খুবই দামি একটা জিনিস, সেটাকে আমি একটা বাক্স বন্দি করে রেখেছি, মোটেও এরকম না। অ্যাসে নোড আছে ঠিক আছে, বাট অ্যাসে নোডের সাথে যে জেনারেলাইজড কার্ডিয়াক মায়োসাইট, তারা কিন্তু তার ক্লোজ কন্ট্যাক্টে থাকে, এটা বুঝতে হবে। তারপরে আরেকটা কার্ডিয়াক মায়োসাইটস, তারপর আরেকটা কার্ডিয়াক মায়োসাইটস, তারপর আরেকটা কার্ডিয়াক মায়োসাইটস, এইভাবে ওদের অ্যারেঞ্জমেন্টটা থাকে সেলের ভিতরে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে এই সেল আর এই সেল, যেটা আমাদের জেনারেল কার্ডিয়াক মায়োসাইট নরমাল, এটা স্পেশালাইজড কোনো কন্ডাক্টিভ সেল না, বাট তারা তাদের সাথে এই এই এসেনোডের যে মেমব্রেন, সেল মেমব্রেন বা প্লাজমা লেমা যেটাই বলি, এটার সাথে আমাদের নর্মাল যে কার্ডিয়াক মায়োসাইট তার প্লাজমা লেমা ক্লোজ কন্ট্যাক্ট থাকে। এখন এখানে ধরো আমরা রাখলাম এটা অ্যাসেনোড, আর এটা হচ্ছে আমাদের নর্মাল কার্ডিয়াক মায়োসাইটস, এই পাশের সেলটা এটা, আর এটা আমি দুটো সেল রাখলাম। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারতেছো অমিতাভ? জি হ্যালো? ভাইয়া। আচ্ছা, তোমার কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যদি কোনো কনফিউশন থাকে বলো, ওকে? আচ্ছা ভাইয়া। আচ্ছা তাহলে দেখো, এইখানে আমরা যে পড়লাম যে এই জায়গায় পজিটিভ চার্জ হয়ে গেছিল, কারণ কি, কারণ অনেক বেশি ক্যালসিয়াম এন্ট্রি করছে। তো আমরা এই পজিটিভ চার্জ গুলো এখানে দিলাম। এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে এই পাশের প্রত্যেকটা সেল, কার্ডিয়াক মায়োসাইটস এর প্রত্যেকটা সেল একটা সেল আরেকটার সাথে ইলেকট্রিক্যালি কানেক্টেড। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, ইলেকট্রিক্যালি কানেক্টেড। দ্যাট মিনস এই জায়গার চার্জ এই পাশে চলে যেতে পারে। এখন কিভাবে দিয়ে যায়, তাদের মধ্যে আরেকটা এরকম ট্রান্সপোর্টার আছে, যেগুলা এক ধরনের ইন্টিগ্রাল প্রোটিন। এই ট্রান্সপোর্টার গুলাকে বলা হয় গ্যাপ জাংশন। খুবই গুরুত্বপূর্ণ কথা, গ্যাপ জাংশন থাকে, গ্যাপ জাংশন। সো এখন যখন নর্মালি এই সেলটা কিন্তু আবার নর্মাল তার রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে বসে থাকে, এবং নর্মালি এটা হচ্ছে নেগেটিভলি চার্জ, এবং কার্ডিয়াক মায়োসাইটস এর রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এসএ নোড থেকে আলাদা, এবং এর অ্যাকশন পটেনশিয়ালটাও একটু ডিফারেন্স। অ্যাকশন পটেনশিয়ালের শেপটাও আলাদা, ওটা নিয়ে আমি একটু ডিসকাশন করবো যে কেন ওই শেপটা আলাদা। এখানে যেটা হয়, এটার নেগেটিভ, এটা ছিল -60 এর মতো, এটা ছিল হচ্ছে, এটা থাকে নর্মালি -50 মিলিভোল্ট। তাইলে মেইন ফোকাস হচ্ছে যে এখানে পজিটিভ চার্জ বেড়ে গেছে, কারণ আমরা জানি কি, কারণ আমাদের যখন এরকম এসে থ্রেশহোল্ড টাচ করে গেছে, অনেক বেশি ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে গেল। ওপেন হয়ে গেলে এখানে কি অনেক বেশি ক্যালসিয়াম ওপেন করছে, সেলটা এখন পজিটিভ। এই পজিটিভ চার্জ, দ্যাট মিন কিছু কিছু ক্যালসিয়াম আয়ন, যেহেতু এই পাশে নেগেটিভলি চার্জ আছে, এই নেগেটিভ চার্জ এই পজিটিভ চার্জ গুলোকে অ্যাট্রাক্ট করবে, তখন ওরা এই গ্যাপ জাংশন দিয়ে চলে যাবে পাশের সেলে। এটা বুঝতে হবে, পাশের সেলে আস্তে আস্তে চলে যাচ্ছে। তাহলে একটা জিনিস, এখন আমরা কার্ডিয়াক মায়োসাইটস এর অ্যাকশন পটেনশিয়ালটা আঁকি, যে কার্ডিয়াক মায়োসাইট আসলে কি করে। এখন আমরা আবার এই গ্রাফটা ইউজ করতেছি। সাপোজ এখন হচ্ছে কার্ডিয়াক মায়োসাইটস, আমরা বললাম যে নর্মালি থাকে হচ্ছে -90 মিলিভোল্ট এখানে আছে। এখন
এই যে এস এ নোডের সেলগুলা থেকে সাথে আমি আরেকটা কার্ডিয়াক মায়োসাইট থাকে, ঠিক আছে, এটা আরেকটা কার্ডিয়াক মায়োসাইট, যেটা আরেকটা কার্ডিয়াক মায়োসাইটের সাথে গ্যাপ জাংশন দিয়ে কানেক্টেড। এখন যখন এই ক্যালসিয়াম জিনিসগুলো এন্ট্রি করলো, ক্যালসিয়াম আয়নগুলো এন্ট্রি করতেছে নর্মাল একটা কার্ডিয়াক মায়োসাইটসে, তখনও কিন্তু এর ভিতরে পজিটিভ চার্জটা বাড়তেছে। তাহলে পজিটিভ চার্জটা আমরা আস্তে আস্তে বাড়াই। তাহলে একটা জিনিস খেয়াল করো, এইখানে পজিটিভ চার্জ যে একটু করে বাড়তেছে, এটা কিন্তু ওই ফানি কারেন্টের জন্য না যেটা অ্যাসিনোডের মধ্যে নিচ থেকে এন্ট্রি করতেছিল, এটা কিন্তু সেটা না। এই যে পজিটিভ চার্জও পাচ্ছে, এটা আসতেছে কোথা থেকে? এটা মেইনলি আসতেছে তার পার্শ্ববর্তী সেল থেকে, মানে তার সারাউন্ডিং এ যে সেলটা আছে। এখন ধরো সেটার জন্য একটা থ্রেশহোল্ড এটা। তো এই মেন কথা হচ্ছে, নতুন করে যে পজিটিভ চার্জ গুলো আসলো একটা নর্মালি নিউট্রাল কার্ডিয়াক মায়োসাইটস এর ভিতর, ওই পরিমাণে আসবে, এসে করবে কি যে এটার থ্রেশহোল্ড পটেনশিয়ালকে টাচ করায় ফেলবে। সাপোজ ধরো এটার থ্রেশহোল্ড সাপোজ ধরো 60, তো হবে কি যে এইটা নেগেটিভ চার্জ ছিল, নতুন করে পজিটিভ চার্জ আসতেছে, তাহলে নেগেটিভ চার্জ তো কমতে থাকবে, কারণ নতুন করে পজিটিভ চার্জ আসতেছে। তো এটা কমতে 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 দেখা যাবে সাপোজ 60-তে চলে আসলো, সাপোজ বা 80 এখানে আছে, ধরো 80 আচ্ছা ওর থ্রেশহোল্ড। তো এখানে চলে আসলে এখন এই আমরা কি বলছি, থ্রেশহোল্ডে আসলে অনেকগুলা চ্যানেল ওপেন হয়ে যায়। তো এই সেলের ভেতরে অনেকগুলা চ্যানেল আছে। এখন এটা জানতে হবে, যেটা যেহেতু একটা জেনারেলাইজ কার্ডিয়াক মায়োসাইট, আমি একটু আগে আমার আলোচনায় বলেছি যে এখানে যে চ্যানেলটা ওপেন হবে সেটা হচ্ছে সোডিয়াম চ্যানেল। এই সোডিয়াম চ্যানেল গুলা ভিতরে বসে বসে সেন্স করে যে আচ্ছা সেলের ভিতরে মানে ভোল্টেজটা এখন কত। যখনই দেখে যে না হ্যাঁ ভোল্টেজটা বেড়ে গেছে, তখন করে কি যে এই সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যায়। আর সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে কি করবে, যে প্রচুর পরিমাণে সোডিয়াম সেলের ভিতরে এখন এন্ট্রি করতে থাকবে। এই যে দেখা যাচ্ছে কি, তাহলে আমরা কি দেখলাম, এখন এইটা অনেক বেশি সোডিয়াম এন্ট্রি করে পুরো সেলটাকে পজিটিভ করে ফেললো। এখন পুরো সেলটা যখন পজিটিভ হয়ে যায়, এই পজিটিভ চার্জ সোডিয়ামই ধরো এগুলা কিন্তু আবার গ্যাপ জাংশন দিয়ে লিক করে পাশের সেলে চলে যাবে। তো ওই পাশের সেলে চলে গেলে এটা আস্তে আস্তে -90 থেকে থ্রেশহোল্ড ভোল্টেজে নিয়ে যাবে। থ্রেশহোল্ড ভোল্টেজে গিয়ে গেলে ভেতর এদের মধ্যে যে সোডিয়াম চ্যানেল আছে, এটা সেন্স করবে যে হ্যাঁ সেলের ভিতরে চার্জটা বেড়ে গেছে, তখন তারা আবার ওপেন হবে, তারা প্রচুর পরিমাণে সোডিয়াম সেলের ভিতরে এন্ট্রি করাবে, তখন এর ভিতরে পটেনশিয়ালটা বাড়বে। তার পাশে যে সেলটা ছিল এটাও আবার লিক করবে, আবার ঠিক সেম ঘটনা, সেটাও আস্তে আস্তে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে চার্জটা বাড়াচ্ছে। থ্রেশহোল্ড পটেনশিয়াল টাচ করে ফেলা মাত্রই সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে, আরো অনেক বেশি সোডিয়াম এন্ট্রি করবে এবং টোটাল জিনিসটা পজিটিভ হয়ে যাবে। তাহলে আমার এখানে বলার মেইন উদ্দেশ্য হচ্ছে, দেখো যে এখানে যেটা আহ, একটা ফানি কারেন্ট নিচ থেকে ইম্পালস তৈরি করলো, আশেপাশের সেলগুলা তার সাথে কানেক্টেড হওয়ার কারণে এই জিনিসটা কিন্তু স্প্রেড করতেছে এই পজিটিভ চার্জটা। এই জিনিসটা ক্লিয়ার? জি ভাইয়া। আসলেই ক্লিয়ার? বুঝতে পারছো যে কিভাবে পজিটিভ জি চার্জটা ভাইয়া। স্প্রেড করতেছে এই এই চ্যানেল এবং অ্যাকশন পটেনশিয়াল গুলো দিয়ে? জি। আচ্ছা, আমার আমার পড়ার মধ্যে যে জিনিসগুলো থাকে, যে কার্ডিয়াক মায়োসাইটস এর প্রপার্টি যেগুলা, এই জিনিসগুলো আমি সবই এখানে এক্সপ্লেন করতেছি। এই যে ধরো আমি বললাম যে হ্যাঁ অ্যাকশন পটেনশিয়াল দিয়ে একটা একটার সাথে গ্যাপ জাংশন দিয়ে কানেক্টেড, এটারই একটা প্রপার্টি আছে, এটা আমরা লাস্টে গিয়ে বলে দিব যে আচ্ছা আমরা এই জিনিস পড়ে এসেছি, এইটার মানে ছিল এটা। আগে টোটাল একটা কনসেপ্ট বিল্ড করার চেষ্টা করবো আমরা। আচ্ছা, এখন তাহলে এইটা আমরা যেটা দেখলাম যে আস্তে আস্তে যদি কোথাও একটা ইম্পালস তৈরি করতে পারে, আমাদের হার্টের প্রপার্টিটাই এরকম, প্রচুর পরিমাণে গ্যাপ জাংশন আছে, কেউ যদি একটা পজিটিভ ইম্পালস তৈরি করতে পারে, এটা ফার্দার আরো প্রোগ্রেস করবে, তার সাথে সেলের মধ্যে চলে যাবে। তার সেল আবার একটু ভোল্টেজ বেড়ে গেলে, থ্রেশহোল্ড টাচ করলে আবার তার চ্যানেল খুলে ফেলবে, আবার নতুন করে পজিটিভ চার্জ ঢুকবে, এইভাবে টোটাল কার্ডিয়া পুরো হার্টের মধ্যে এই জিনিসটা ছড়ায় পড়ে। তাহলে আমরা একটা জিনিস দেখি, তাহলে এখন যেটা আসলো যে থ্রেশহোল্ড টাচ করে ফেললো, থ্রেশহোল্ড টাচ করে ফেললে ও প্রচুর পরিমাণে সোডিয়াম এন্ট্রি করলো, সোডিয়াম এন্ট্রি করলে আমরা দেখবো যে এই ভোল্টেজটা অনেক বেড়ে গেছে। এখন এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা যেহেতু কার্ডিয়াক মায়োসাইটসে রাখতেছি, এখানে এই চার্জটা হবে সোডিয়াম দিয়ে, সোডিয়ামের এন্ট্রি করার মাধ্যমে এই ভোল্টেজটা এভাবে বাড়তেছে। এখন আমি বললাম যে কার্ডিয়াক মায়োসাইটে এই ভোল্টেজের প্রপার্টিটা একটু আলাদা। তারপর আমরা কি দেখেছিলাম, অ্যাসেনোডে বেড়ে গেছে, তারপর কি করে যে পটাশিয়াম বের হয়ে যায়, পটাশিয়াম বের হয়ে গিয়ে কমায় দেয়, কিন্তু সোডিয়ামেরটা আসলে এইভাবে কাজ করে না, মানে সরি, কার্ডিয়াক মায়োসাইটসটা একটু আলাদা। এটা একটু বুঝতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরো এই সেলের ভিতর এখন অনেক বেশি সোডিয়াম আয়ন ঢুকছে এবং সেলটা এই এই কন্ডিশনে আছে, অনেক বেশি পজিটিভ, +10 হয়ে গেছে, অনেক বেশি পজিটিভ চার্জ। এখন যেটা হবে যে অবভিয়াসলি ভিতরে যে পটাশিয়াম চ্যানেল গুলো আছে তারা সেন্স করবে হ্যাঁ সেলের ভিতর তো চার্জ অনেক বেশি, আমরা একটু একটু বের করি। তো তখন করবে কি যে প্লাস সোডিয়াম
চ্যানেল যারা এতক্ষণ ধরে সোডিয়াম আয়নকে এন্ট্রি করাচ্ছিল তারাও ফ্যাটিক হয়ে স্টপ হয়ে যাবে। আর এখানে যে পটাশিয়াম ছিল তারা অল্প অল্প করে বের হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অল্প করে বেরোচ্ছে। অল্প করে যদি বের হয় সেলের পটেনশিয়াল এটা কমতে থাকবে, কারণ পটাশিয়াম হিসাবে পজিটিভ চার্জ বের হয়ে যাচ্ছে। এখানে একটা টুইস্ট হয়, তখন হয় কি যে অনেকক্ষণ ধরে এই সেলের এটা পজিটিভ, এখানে আরেকটা চ্যানেল থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম চ্যানেল এখন করে কি আস্তে করে ওপেন হয়ে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ কার্ডিয়াক মায়োসাইটের প্রপার্টি। তো যখন আস্তে করে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যায়, সেলের বাইরে থেকে ক্যালসিয়াম এন্ট্রি করতে থাকে, আবার এদিক দিয়ে পটাশিয়ামটা বের হয়। তাহলে এখানে আমরা কি দেখতেছি, একদিক দিয়ে ক্যালসিয়াম এন্ট্রি করতেছে যেটা পজিটিভ চার্জ, আবার আরেক দিয়ে একদিক দিয়ে ক্যালসিয়াম এন্ট্রি করতেছে যেটা পজিটিভ চার্জ, আরেক দিক দিয়ে পটাশিয়াম বের হয়ে যাচ্ছে যেটা পজিটিভ চার্জ। তাহলে সেলে কিন্তু অ্যাকচুয়ালি নেট তেমন একটা ইফেক্ট হয় না। তো হয় কি আমরা দেখবো যে কিছুক্ষণ ধরে এটা এরকম সেম একটা মানে উপরের দিকে থাকে, পজিটিভ চার্জটাই মেনটেন করে অনেকক্ষণ ধরে। কেন? কারণ পজিটিভ চার্জ ঢুকতেছে, পজিটিভ চার্জ বেরো যাচ্ছে। তারপর করে হয় যে এই যে যারা পজিটিভ চার্জ এন্ট্রি করাচ্ছিল ক্যালসিয়াম চ্যানেল, ওরা টাইম ডিপেন্ডেন্ট থাকে, এতক্ষণ ধরে ওপেন থাকার কারণে এটা স্টপ হয়ে যায়। এবং পটাশিয়াম চ্যানেলও এখন করে কি যে অনেকক্ষণ ধরে কাজ করতেছে, ওরা আরো র্যাপিডলি কাজ করতে শুরু করে। এটা খুব গুরুত্বপূর্ণ। টাইম ডিপেন্ডেন্ট হওয়ার কারণে ক্যালসিয়াম চ্যানেল অফ হয়ে গেল, কিন্তু পটাশিয়াম চ্যানেল এটা কন্টিনিউ করতে থাকে আয়নকে বের করে দেওয়া। তাহলে এখন কি, এখন তার নতুন করে এখানে যে ব্যালেন্সটা হচ্ছিল যে সেলের ভিতরে পটাশিয়াম ক্যালসিয়াম এন্ট্রি করতেছিল আর সেল থেকে বের হয়ে যাচ্ছিল পটাশিয়াম, এই ব্যালেন্সটা কিন্তু এখন লস। এখন শুধুমাত্র সেল থেকে পটাশিয়াম বেরোচ্ছে, যদি বেরোয় তাইলে সেল কিন্তু তার পজিটিভ চার্জ হারানো শুরু করলো। তাহলে পজিটিভ চার্জ হারালে সেল আবার হচ্ছে নেগেটিভ হতে থাকলে টোটাল জিনিসটা নেগেটিভ হয়, কারণ পজিটিভ চার্জ বের হয়ে যাচ্ছে। সেল আবার হচ্ছে চলে আসে তার রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে, খুব গুরুত্বপূর্ণ। রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে চলে আসলো, তারপর আবার রেস্টিং মেমব্রেনে থাকতে শুরু করে, তারপর যদি আবার নেক্সট ইম্পালস আসে তখনও আবার কাজ করবে। তো এখন এই যে এই ফেজটা, এখন এটা যদি আমরা ফেজের চিন্তা করি, এই যে উঠলো এটাকে বলা হচ্ছে ডিপোলারাইজেশন, যেটাকে ফেজ 1 বলা হয়। তারপরে এই যে এটা হচ্ছে ইনিশিয়াল, অল্প করে একটু করলো, এটা হচ্ছে ইনিশিয়াল রিপোলারাইজেশন, এটা হচ্ছে প্লাটু ফেজ, এবং এটা হচ্ছে টোটাল রিপোলারাইজেশন ফেজ। এটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো বোঝা। এটা হচ্ছে 1, প্লাটু হচ্ছে 2, তারপর এখানে যে রিপোলারাইজেশন ওঠাটা হচ্ছে ডিপোলারাইজেশন, পজিটিভ চার্জ যে বাড়ে এটাকে বলা হয় ডিপোলারাইজেশন, আর পজিটিভ চার্জটা কমে আবার যে নেগেটিভ ফর্মে আসে এটাকে বলা হচ্ছে রিপোলারাইজেশন, এবং এটাকে বলা হয় অ্যাকশন পটেনশিয়ালের ফেজ 3। আর যে রেস্টিং পটেনশিয়াল নর্মালি যখন থাকে এটাকে বলা হচ্ছে ফেজ 4, খুবই গুরুত্বপূর্ণ। সো যেটা ডিপোলারাইজেশন মেইনলি সোডিয়াম এন্ট্রির মাধ্যমে হয়, এটা হচ্ছে ফেজ 0। তাহলে ফেজ 0 ফেজ 1 এটা হচ্ছে ইনিশিয়াল রিপোলারাইজেশন, যেটা কিছুটা ক্যালসিয়াম চ্যানেল ওপেন হওয়ার জন্য হয়, প্লাস সোডিয়াম ঢোকাটা অফ হয়ে যায় এই জন্য হয়। ওকে, তো এখানে তাহলে আমরা দেখলাম যখন এই যে সেলের ভিতর ক্যালসিয়াম এন্ট্রি করতেছে এই যে এই ফেজটাতে প্লাটু ফেজে, এখন ক্যালসিয়াম ঢুকে কি করবে? ক্যালসিয়াম আমরা জানি ওই যেটা প্রথমেই বললাম, যখন সেল কাজ করে এখানে হচ্ছে ট্রোপোনিন সি, ট্রোপোনিজিন, ট্রোপোমায়োসিন এগুলোর সাথে বাইন্ড করে ক্যালসিয়াম। ট্রোপোনিন সির সাথে বাইন্ড করে ট্রোপোমায়োসিনকে চেঞ্জ করে ফেলে, তারপর অ্যাক্টিন মায়োসিন কন্ট্রাকশন হয়, যেটা আমরা বেসিক ফিজিওলজিতে পড়ি। তো এই অ্যাক্টিন মায়োসিন কন্ট্রাকশন করার মাধ্যমে এরা মানে এই কার্ডিয়াক স্মুথ মাসেল আছে, সরি কার্ডিয়াক মাসেল আছে, কার্ডিয়াক মাসেলকে কন্ট্রাক্ট করায়। তাহলে এই যে সেলের ভিতরে কার্ডিয়াক মাসেলকে কন্ট্রাক্ট করার জন্য আমরা বাইরে থেকে ক্যালসিয়ামের সাপ্লাইটা পাই হচ্ছে এই অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে, এবং এটা নিয়ে আসে সেলের মধ্যে বিভিন্ন ধরনের যে চ্যানেল আছে ওই চ্যানেলগুলা। এখন এখন সাপোজ হচ্ছে, এখন তো আমরা বুঝলাম যে হ্যাঁ কিভাবে এই ইম্পালসটা তৈরি হয়। এখন আমাদের জানতে হবে যে ইম্পালসটা তৈরি হয়ে গেল, ভালো, ইম্পালসটা কিভাবে মানে কন্ডাকশন হয় বা কিভাবে ইম্পালসটা সামনের দিকে আগায়। সেটা বলার আগে একটা জিনিস আমাদের মানে মুখস্থ করতে হবে। মুখস্থ জিনিসের প্রতি আমি আজকে লেকচারে ফোকাস কম দিব, বেশি একটা জোর দিই নাই। মুখস্থ জিনিস মুখস্থ করাটা খুব ইজি, কিন্তু আমাদের বেসিকটা আগে বুঝতে হবে। আমি বললাম না যে হ্যাঁ ফানি কারেন্ট একটা থাকে, ফানি কারেন্ট হচ্ছে নিচ অ্যাসিনোডের বেলায় ফানি কারেন্ট থাকে। ফানি কারেন্ট সবসময় কন্টিনিউয়াসলি সোডিয়াম আয়ন লিক করে সেলের ভিতরে, এবং যে জন্য আস্তে 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 সেলের ভেতরকার পটেনশিয়ালটা বেড়ে থ্রেশহোল্ডকে টাচ করে। এখন এই যে আবার আসলো, আবার এরকম করে বাড়লো, আবার এরকম করে গেল, আবার আস্তে আস্তে বাড়তেছে, এখন এটা হচ্ছে না। এখন এটা কিন্তু ডিপেন্ড করে এই ফানি কারেন্টটার স্লোপের উপর। যদি দেখা যাচ্ছে যে এইভাবে যাচ্ছে
তাইলে 1 মিনিটে কিন্তু অ্যাকশন পটেনশিয়াল তৈরি হতো কম, দেখো কম তৈরি হতো। আর যদি এরকম হয় যে না স্লোপটা অনেক বেশি হয়, এরকম হয় স্লোপটা, তাহলে কিন্তু 1 মিনিট অ্যাকশন পটেনশিয়াল বেশি। আর যত বেশি অ্যাকশন পটেনশিয়াল, তার মানে আমরা এতক্ষণ কিন্তু বুঝে গেছি পজিটিভ চার্জ অ্যাকশন পটেনশিয়াল মানেই সেলের ভিতরে পজিটিভ চার্জ ঢুকতেছে, আর সেলের ভিতরে যদি পজিটিভ চার্জ ঢুকে তার মানে কি, তাইলে এই সেলটা ইম্পালস তৈরি করলো, যেটা আস্তে আস্তে টোটাল হার্টে ছড়াই যাবে এবং হার্টটা কন্ট্রাক্ট করবে। কেন হার্ট কন্ট্রাক্ট করবে আমরা তাও আলোচনা করেছি, কারণ যখন কার্ডিয়াক মায়োসাইটস পজিটিভ চার্জ হবে তার ভিতর কার্ডিয়াক মায়োসাইটস ক্যালসিয়াম এন্ট্রি করায়, এবং ক্যালসিয়াম আলটিমেটলি বিভিন্ন মেকানিজমের মাধ্যমে অ্যাক্টিন মায়োসিনকে ইন্টারাক্ট করলে অ্যাক্টিন মায়োসিন কন্ট্রাক্ট করে বসে। এবং তাহলে আমরা বুঝলাম যে যখন এই অ্যাকশন পটেনশিয়াল প্রোপাগেট হবে, হার্ট মাসেলের মধ্যে চলে আসবে, পজিটিভ চার্জ হবে হার্ট মাসেল, তার মানে হার্ট মাসেল পজিটিভ চার্জ হয় ক্যালসিয়াম দিয়ে, ক্যালসিয়াম এন্ট্রি করলো, ক্যালসিয়াম এন্ট্রি করলেই এই হার্টটা কন্ট্রাক্ট করে বসবে, যেটাকে আমরা বলি সিস্টোল। এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যে আমরা বললাম না যে ফানি কারেন্টের স্লোপটা ডিটারমাইন করে যে হার্ট রেটটা কত হবে। স্লোপটা যদি অনেক বেশি হয় তাহলে দেখা যাচ্ছে কি আমরা এইটুকুর মধ্যে 3টা বিট পাচ্ছি, আর যদি স্লোপটা কম হয় তাহলে এত লম্বা একটা টাইম ফ্রেমের মধ্যেও বিট পাচ্ছি 2টা। ওকে, সো এইভাবে আমরা এই এসএ নোট কত কি পরিমাণ স্লোপে ফানি কারেন্ট এন্ট্রি করায় কম্পারেটিভলি এটা মোটামুটি ফিক্স থাকে, এবং এটা হচ্ছে পার মিনিটে 70 থেকে 80 বার। এবং এই জিনিসটাই হয় কি যে আমাদের হার্ট রেট কে কন্ট্রোল করে। কিভাবে কন্ট্রোল করে এটা আমি একটু পরে আলোচনা করতেছি, কেন আমরা এটাকে পেসমেকার বলি। কিন্তু এই যে এখন এটা বুঝতে হবে, আমরা যে 70 থেকে 80 বার বিটস পার মিনিট দেয়, এটা নিচ থেকেই করতেছে। কোথা থেকে? মেইন রিজন হচ্ছে এই ফানি কারেন্ট। ও কত বেশি এন্ট্রি করলো, যদি অনেক বেশি এন্ট্রি করে তাহলে হার্ট রেট বেড়ে যাবে, যদি কম এন্ট্রি করে তাহলে কমে যাবে। কারণ অনেক সময় অনেক ডিজিজ বা অনেক কন্ডিশন আছে যেখানে হার্ট রেট অনেক বেড়ে যায়, তখন মেইন ফ্যাক্টর হচ্ছে যে তখন ফানি কারেন্ট বেশি বেশি এন্ট্রি করে, খুব ফাস্ট এটা থ্রেশহোল্ড পটেনশিয়ালকে টাচ করে, এবং থ্রেশহোল্ড পটেনশিয়ালকে ফাস্ট টাচ করলে অনেক ফাস্ট এটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতে পারে। এখন এই অ্যাকশন পটেনশিয়ালটা কিভাবে প্রোপাগেট হয় আমরা এটা খুব ভালো করে বুঝবো, খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু রিটেনে আসে। আমি এখন যেটা বলবো যে কিভাবে অ্যাকশন পটেনশিয়াল প্রোপাগেট হয়, কোন দিক থেকে কোন দিক দিয়ে যায়। তাহলে আমরা কিন্তু এখন বুঝে ফেললাম যে এসএ নোড এইভাবে কাজ করে, এসএ নোড থেকে ইম্পালসটা জেনারেট হয়। এখন এভি নোড, এসএ নোডের মতো এভি নোডও হচ্ছে একটা জাংশনাল টিস্যু, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা তো বললাম যে কার্ডিয়াক মায়োসাইটসের অ্যাকশন পটেনশিয়ালটা দেখতে এরকম, এর মধ্যে একটা প্লাটো ফেজ আছে, কিন্তু এসএ নোডেরটা এরকম, শুধুমাত্র ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন। এভি নোডেরও যদি আমরা অ্যাকশন পটেনশিয়াল আঁকি শুধু এরকমই থাকে, শুধুমাত্র ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন। এখন কথা হচ্ছে, এখন আমাদের বুঝতে হবে যে এই যে এসএ নোটটা অনেক বেশি পরিমাণে বিট তৈরি করে, কিন্তু এবি নোট করে না। এবি নোট করে মাত্র 40 থেকে 60 বিট পার মিনিট, যেখানে এসএ নোটটা করতেছিল 70 থেকে 80 বিট পার মিনিট। আর অবভিয়াসলি এই রেটে আমাদের হার্ট বিট করে। এখন কেন এটা একটু বুঝতে হবে, বা কেন আলটিমেটলি যখন ওর তো ইন্টেন্সিক একটা প্রপার্টি আছে 40 থেকে 60 বিট মানে বিটস পার মিনিটে বিট করার, তো কি হয় এইটা একটু আমাদের বুঝতে হবে। এখন দেখো এইটা কম কম রেটে বিট করে, তার কারণ কি? তার কারণ হচ্ছে ওইটাই যে ফানি কারেন্টের স্লোপ। সাপোজ ধরো এই স্লোপটা, এই যে পাশের স্লোপটা, সাপোজ ধরো এটা হচ্ছে এসএ নোডের স্লোপ, আর আমি এখানে যেটা আঁকছি বড় বড় এটা হচ্ছে এভি নোডের স্লোপ। তাহলে এখানে যে ফানি কারেন্ট, এখানে অল্প অল্প করে কারেন্ট এন্ট্রি করতেছে, এটা যদি আমরা টাইম দিই তো সময় যত যাচ্ছে, এটা যদি ভোল্টেজ হয় আস্তে আস্তে করে কারেন্ট এন্ট্রি করতেছে সোডিয়াম চ্যানেলটা, যেটা লিক করে সবসময় রেস্টিং মেমব্রেন, রেস্টিং পজিশনে। এখন আবার অ্যাসোনেটটা খুব ফাস্ট এন্ট্রি করে। এখন যেটা হবে যে দেখা যাবে কি যে হ্যাঁ ও নিজের মতো করতেছিল আস্তে আস্তে, ও যখন এই পর্যায়ে আসছে, আমি একটু কালারটা চেঞ্জ করি, সাপোজ হ্যাঁ ও রেস্টিং থেকে এই এবি নোট ওর যে সোডিয়াম চ্যানেল আছে এটা দিয়ে স্পন্টেনিয়াসলি কিছু সোডিয়াম আয়ন লিক করাচ্ছে। তো আস্তে আস্তে লিক করতেছে ভালো, এই পর্যন্ত আসলো। যখন ও এই পর্যন্ত আসতেছে তখন ব্যাপারটা হয় কি, ও এতক্ষণে এসএ নোটটা ততক্ষণে টাচ করে যায় ওর থ্রেশহোল্ড। এসএ নোট যখন ওর থ্রেশহোল্ড টাচ করে যায় তখন ও কিন্তু পজিটিভ চার্জ হয়ে যায়। আমরা কিন্তু দেখেছি যখন পজিটিভ চার্জ হয় তার আশেপাশের সেলগুলো পজিটিভ চার্জও করতে পারে। তো আশেপাশে পজিটিভ চার্জ হয়, এই সেলটাও পজিটিভ চার্জ হয়, এই সেলটাও পজিটিভ চার্জ হয়। সো মেইনলি দেখতেছি যে পজিটিভ চার্জটা স্প্রেড করে চলে আসে এবি নোট পর্যন্ত, খুব গুরুত্বপূর্ণ। সাপোজ এখন আমরা এই সবগুলা কার্ডিয়াক মায়োসাইটসকে একটা সেল দিয়ে চিন্তা করি, সাপোজ এটা হচ্ছে এসএ নোট,
এটা হচ্ছে কার্ডিয়াক মায়োসাইটস আর এটা হচ্ছে আমাদের এভি নোড। এখন এই এভি নোডের এখনো থ্রেশহোল্ড পর্যন্ত এর ভোল্টেজ যেতে পারে নাই, আস্তে আস্তে বাড়তেছিল, বললাম না এই পর্যন্ত আসছে, কিন্তু অতক্ষণে এসএ নোড টোটাল ডিপোলারাইজ হয়ে গেছে, কারণ ও খুব ফাস্ট, ওর যে ফানি কারেন্ট এটা খুব ফাস্ট এন্ট্রি করে এবং থ্রেশহোল্ডে গেলে 1 সেকেন্ডের মধ্যে এটা প্রচুর বড় একটা থ্রেশহোল্ড তৈরি করে, তো তৈরি করে ফেললো, তো অনেক থ্রেশহোল্ড হয়ে গেছে। এখন এটা লিক করে, আমরা জানি গ্যাপ জাংশন দিয়ে কানেক্টেড, তখন কার্ডিয়াক মায়োসাইটসও এই মিডলের সেলগুলা, এই এই একটা সেল দিয়ে আমি রিপ্রেজেন্ট করতেছি মধ্য অ্যাসেনোড আর এভিনোডের মাঝখানে যত সেল আছে তারাও সবাই অ্যাক্টিভেট হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে এই এভিনোড ও থ্রেশহোল্ড পর্যন্ত যাইতেই পারে নাই, বাই ফোর্স কার্ডিয়াক মায়োসাইটস ওর ভেতর চার্জ গুলা এন্ট্রি করে দিচ্ছে, কারণ ওর মধ্যে গ্যাপ জাংশন আছে, এটা গ্যাপ জাংশন দিয়ে কানেক্টেড। ঠিক আছে, তাহলে দেখা যাবে যে ও নর্মাল রেটে উঠতে চাচ্ছিল, পারে নাই, কারণ এখানে একটা বিট চলে আসছে, ওই বিটটাই দিবে। আবার উঠতে চাচ্ছিল, পারে নাই, হঠাৎ করে দেখবো যে এই বিট চলে আসছে, ও এই বিটটাই দিবে। আবার উঠতে চাচ্ছিল, পারে নাই, হঠাৎ দেখবে যে কারেন্ট চলে আসছে এই বিটের, ও এই বিটটাই দিবে। তাইলে এখন তাহলে কিন্তু বুঝতেছি ওর যদিও ইন্টেন্সিভ প্রপার্টি ছিল এই রেড কালার অনুযায়ী বিট করা আস্তে আস্তে, কিন্তু বারবার এই অ্যাসেনোডটা ওর থেকে ফাস্ট হওয়ার কারণে ও বাধ্য হচ্ছে ওর রেটে বিট করার জন্য। এই জিনিসটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কি ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই জন্য যার রেট বেশি সে থাকে মাস্টার, হার্টের মাস্টার হচ্ছে সেই যার বিটটা সব থেকে বেশি। যদি কোনো কারণে এরকম হয় যে হ্যাঁ হার্টে এখানে কিছু অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল কারেন্টের ফোকাস তৈরি হয়ে গেছে, যারা বিট করতেছে 120 বিটস পার মিনিট, তখন করবে কি যে হ্যাঁ এই ফোকাস যেহেতু 120 পার মিনিট সে বিট করতেছে, এখান থেকে ইম্পালস ছড়াবে, তখন অ্যাসেনোডের মাস্টার হয়ে যাবে এই অ্যাবনর্মাল জিনিসটা। তো এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এজন্যই বলা হয় যে হার্টের পেসমেকার হচ্ছে অ্যাসেনোড। আমরা যদি পেসমেকার শব্দটাকে একটু অ্যানালাইসিস করি, পেস পেস মেকার, পেস হচ্ছে কি গতি, পেস বোলিং করি না, পেস হচ্ছে গতি, এবং মেকার মানে কি যে তৈরি করে। তাহলে হার্টের গতিটা কে তৈরি করতেছে? আমরা বলি যে অ্যাসেনোড। দ্যাট মিনস নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে অ্যাসেনোড। কেন অ্যাসেনোড? কারণ কিন্তু এখন আমরা ডিটেলস এর মলিকুলার ফিজিওলজি সম্পর্কে ভালো করে বুঝে গেছি যে আসলেই কেন এভি নোডের মাস্টার, কারণ কি মানে একদম সেলুলার লেভেলে কি হচ্ছে, কিভাবে চার্জটা বাড়লো, কিভাবে চার্জটা গিয়ে ওকে ওকে দিচ্ছে। এই 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 কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুবই জরুরি, এবং আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই জন্যই অ্যাসেনোডকে বলা হয় পুরো হার্টের পেসমেকার। আচ্ছা, এখন কিভাবে কন্ডাকশন হয় এটা আমাদের একটু বুঝতে হবে। প্রথমে অ্যাসেনোড অ্যাসেনোড ডিপোলারাইজেশন করে ফেললো। এখন আমরা কিন্তু জানি যে অ্যাসেনোড যদি ডিপোলারাইজেশন হয়, তার পাশে যে কার্ডিয়াক মায়োসাইটস গুলো আছে তারা সবাই ডিপোলারাইজ হবে। এখন হয় কি যে নর্মাল কার্ডিয়াক মায়োসাইটের থেকেও একটা স্পেশাল ধরনের কন্ডাকশন সিস্টেম থাকে আমাদের হার্টে। অনেকটা তুমি চিন্তা করতে পারো যে তোমরা আমাদের বিল্ডিং এর মধ্যে যেমন ইলেকট্রিক্যাল ওয়্যার থাকে, তার, বৈদ্যুতিক তার, ঠিক এরকম হার্টের মধ্যেও এই যে একটা ইম্পালস তৈরি, এটা খুব দামি একটা জিনিস, তাই না? এটাকে একটু ফাস্ট কন্ডাকশন করতে পারলে খুব ভালো। তো এই ফাস্ট কন্ডাকশনের জন্য কিছু স্পেশালাইজড স্পেশালাইজড ওয়্যার থাকে। এখন প্রশ্ন হচ্ছে কেন এরা ফাস্ট কন্ডাকশন করে? এদের ফাস্ট কন্ডাকশন তাহলে কারণটা আমরা একটু দেখি যে কেন ওরা ফাস্ট কন্ডাকশন করতেছে। আচ্ছা, আমি এখানে আঁকি। ধরো যে স্পেশালাইজ যারা জাংশনাল টিস্যু মেইনলি, ওদের প্রথম কথা ওদের সেলগুলা লঙ্গিচুডানালি অনেক লম্বা থাকে। ঠিক আছে, তাইলে আর যে আমাদের নর্মাল কার্ডিয়াক মায়োসাইটস এরা খুব একটা লম্বা থাকে না, ওদের সেলগুলা এরকম। দুটো জিনিস কম্পেয়ার করতেছি, এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক মায়োসাইটস আর এটা হচ্ছে আমাদের জাংশনাল টিস্যুর স্পেশালাইজড সেলগুলা। আর এগুলার মধ্যে প্রচুর পরিমাণে গ্যাপ জাংশন থাকে। গ্যাপ জাংশন সম্পর্কে এখন অলরেডি আমরা জানি, যারা চার্জকে এক সেল থেকে আরেক সেলে পাঠায়, আর এদের মধ্যে গ্যাপ জাংশন থাকে কম। এই হচ্ছে আমি গ্যাপ জাংশন গুলো দিলাম। এখন এটা কিন্তু বোঝাটা খুবই অবভিয়াস, একটা সেলের মধ্যে যদি পজিটিভ চার্জ হয়, পজিটিভ চার্জ অ্যাকশন পটেনশিয়াল আসে, এটা খুব ফাস্ট 1 মিলি সেকেন্ডের মধ্যে পুরো সেলকে ডিপোলারাইজ করে ফেলবে। তাহলে এখানেও কিন্তু পুরো সেল ডিপোলারাইজ হলো, যেহেতু লম্বা লম্বি অনেক বড় অ্যারেঞ্জমেন্ট, তাহলে দেখা গেল কি ওরা অনেক বেশি ডিস্টেন্স অলরেডি কভার করে ফেলছে, বাট ওরা কভার করছে মাত্র এইটুকু ডিস্টেন্স। আরেকটা জিনিস, এখানে গ্যাপ জাংশন কম থাকে, ওরা খুব আস্তে আস্তে লিক করে, আস্তে আস্তে পরের সেলকে
ডিপোলারাইজ করে, এইটা আবার টোটাল হয়, তারপরে আস্তে আস্তে এন্ট্রি করে কারণ গ্যাপ জাংশন কম। আর এখানে গ্যাপ জাংশন এত বেশি যে খুব র্যাপিডলি এই আয়ন গুলা শিফট করতে পারে আরেক সেলে। তাহলে দেখা যাচ্ছে যে এটা দুইটা হতে হতে এরা টোটাল হয়ে যায়। তাহলে কি এই ইম্পালসটা খুব ফাস্ট চলে গেল। তো আমরা যখন পড়বো যে পারকিনজি ফাইবার অনেক ফাস্ট কন্ডাকশন করে, তার মেইন রিজনই হচ্ছে এটা, যে এরা এইভাবে যায়। ওদের মেইন অনেক প্রচুর পরিমাণে গ্যাপ জাংশন থাকে এবং সেলগুলা লংগিটিউডিনে অনেক লম্বা হয়। এখন তাইলে এই এভি নোডের মধ্যে যে ইম্পালসটা তৈরি, এসি নোডের মধ্যে যে ইম্পালসটা তৈরি হলো, ওরা কিছু ইন্টারনোডাল ফাইবার দিয়ে কন্ডাক্ট হয়। তিনটা ইন্টারনোডাল ফাইবার আছে, এই ইন্টারনোডাল ফাইবার যেটা দেখতেছি এটা দিয়ে কন্ডাকশন হয়। ওকে, আরেকটা করে যে যেহেতু এটা আমাদের অ্যাসেনোডটা মেইনলি অবস্থিত আমাদের রাইট অ্যাট্রিয়ামে, দেখো অ্যাট্রিয়াম দুইটা কিন্তু একসাথে কন্ট্রাক্ট করতে হবে। কারণ কি, যদি এরকম হয় যে না শুধু রাইট অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করলো লেফট অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করলো না, তাহলে কিন্তু হবে না। কারণ আমাদের সেম সিমুলটেনিয়াসলি অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে একসাথে ব্লাড পাঠাইতে হবে। এই জন্য আরেকটা ফাইবার থাকে যেটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামকে সাপ্লাই দেয়। তো এইভাবে এগুলা দিয়ে যখন সাপ্লাই হয় তখন আশেপাশের যে কার্ডিয়াক মায়োসাইটস গুলো আছে তারা একটু ফাস্ট ডিপোলারাইজ হতে পারে। সো এই ইম্পালসটা এখান থেকে এখানে আস্তে আস্তে আমাদের দুই পাশের অ্যাট্রিয়াম কিন্তু ডিপোলারাইজ হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা সবাই জানি সেল যখন ডিপোলারাইজেশন হয়ে যায়, কার্ডিয়াক মায়োসাইটস ডিপোলারাইজেশন হতে গিয়ে আমরা দেখছি যে প্লাটো স্টেজের মধ্যে কাকে লাগছিল, ক্যালসিয়ামকে। সো যখনই পজিটিভ চার্জ স্প্রেড হয় তার একটু সময়ের মধ্যেই এই অ্যাট্রিয়াম দুইটা কন্ট্রাক্ট করে ফেলে। এই জিনিসটা আশা করি ক্লিয়ার, কারণ আমরা কিন্তু জানি যে কেন এখন অ্যাট্রিয়াম কন্ট্যাক্ট করবে। এখন সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখো, এই অ্যাট্রিয়াম দুইটা এখন কন্ট্রাক্ট করতেছে, ভেন্ট্রিকল দুইটা যদি এখন কন্ট্রাক্ট করে বসে তাহলে কিন্তু বিপদ। ভেন্ট্রিকলকে এখন রিল্যাক্স হতে হবে এবং অনেকক্ষণ ধরে ভেন্ট্রিকলকে রিল্যাক্স হতে হবে। কেন জানো, ব্লাড গুলা ঠিক ভালোভাবে এন্ট্রি করতে পারে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে। এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন তার মানে কি, এই কন্ডাকশন যে হচ্ছে, ইম্পালস যেটা তৈরি হচ্ছে, ইম্পালস তো আমরা হারাইতে পারবো না, এটা আমাদের খুবই দামি একটা জিনিস, অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে ইম্পালস। এখন ইম্পালসকে কোথাও নিয়ে আমি বসায় রাখবো, যে তুমি বসে থাকো, তুমি ভালো করে কন্ট্যাক্ট করে নাও, আমরা ভেন্ট্রিকলে যাব না, ভেন্ট্রিকলে অনেক পরে যাব যখন ভেন্ট্রিকল টোটালি ব্লাড দিয়ে ফুলফিল হবে। কারণ ভেন্ট্রিকলে গেলেই এখানে অনেক বেশি কন্ডাকশন ফাইবার আছে দেখতে পারতেছো, যেটা হচ্ছে যেটার নাম হচ্ছে বান্ডেল অফ হিস। এভিনোট, এভিনোটের পরে যেটা ভেন্ট্রিকলে আসে সেটার নাম হচ্ছে বান্ডেল অফ হিস। বান্ডেল অফ হিসের দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ এটা, আর এটা হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ। এবং এই বান্ডেল ব্রাঞ্চ গুলো কি আরো ছোট ছোট শেকড়ের মতো অনেকগুলো ব্রাঞ্চ তৈরি করে, যেগুলোকে বলা হয় হচ্ছে পার্কিনজি ফাইবার। সো এই কন্ডাকশন সিস্টেমটা খুবই এফিসিয়েন্ট। এখানে চার্জ দেওয়া মাত্রই এরা 1 মিলি সেকেন্ডের মধ্যে পুরো হার্টে ডিপোলারাইজেশন স্প্রেড করে দিবে। তাহলে এখানে কিন্তু খুব ফাস্ট দেওয়া যাবে না, কোথাও একটা আমাদের ইম্পালসকে বসায় রাখা লাগবে, যেন আমাদের অ্যাট্রিয়ামটা খুব ভালো করে কন্ট্রাক্ট করে। অ্যাট্রিয়ামের মধ্যে যত ব্লাড আছে সবগুলা ব্লাড অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ দিয়ে ভেন্ট্রিকলে গিয়ে অ্যাকোমোডেট করে। সো এখন তাইলে আমরা দেখলাম এখন কোথায় গিয়ে এটাকে বসায় রাখবো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বা খুব গুরুত্বপূর্ণ একটা ফিজিওলজি যেটা খুবই দরকার, সেটা হচ্ছে এভি নোড। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ জানা, এবং রিটেনে ভাইভাই সব জায়গায় এটা জিজ্ঞেস করবে যে কোথায় হার্টের কন্ডাকশন ডিলে হয়, এভি নোডে। এবং এইটার একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় এভি নোডাল ডিলে। এভি নোডাল ডিলে, এই এভি নোড এসে করে কি, যেটা খুবই স্লোলি কন্ডাক্ট হয়। তার মধ্যে মেইন কারণ হচ্ছে যে আমরা এখানে একটা পড়ে আসলাম না, যে জাংশনাল টিস্যু বেশি ফাস্ট করতেছিল, অনেক ফাস্ট কন্ডাক্ট করতেছিল। আচ্ছা এটা যেন বললাম, এটা কেন বলছি, কারণ একটা জিনিস খেয়াল করো, এখন এটা কিন্তু যদি কার্ডিয়াক মায়োসাইট দিয়ে আসতো, এই কন্ডাকশন ফাইবার দিয়ে না আসতো, কার্ডিয়াক মায়োসাইট দিয়ে আসতো, তো কি অনেক সময় লাগতো। এত বেশি যদি সময় লাগে, এখানে অনেক সিস্টেম লস হয়, এনার্জি লস। এত সময় লাগলে করলে তো হার্টটা সিনক্রোনাইজ থাকবে না। এই জন্য এটা খুব ফাস্ট কন্ডাকশন করে এবং যেন খুব ফাস্ট অ্যাট্রিয়াম গুলাতে স্প্রেড করে দেয় চার্জটা। কিন্তু এবি নোডে এসে আবার বসে থাকবে, কারণ কি, যেন টোটাল অ্যাট্রিয়াম দুইটা কন্ট্রাক্ট করে এমটি হতে পারে এবং ব্লাড গুলা ভেন্ট্রিকলে যায়। এই যে এবি নোড, এই এবি নোডে ডিলে হওয়ার কারণ কি, ডিলে হওয়ার খুব গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে এখানে অনেক কম গ্যাপ জাংশন থাকে। এবং গ্যাপ জাংশনে আমরা জানি কি, গ্যাপ জাংশনে মেইনলি যত বেশি গ্যাপ জাংশন অত অত ফাস্ট হচ্ছে সেলগুলা এন্ট্রি করে। আর যদি গ্যাপ জাংশন কম থাকে তাহলে হচ্ছে তার ভিতর দিয়ে খুব
অল্প পরিমাণে আস্তে আস্তে আয়নগুলো ঢুকতে থাকে। আর আয়নগুলো যদি খুব আস্তে আস্তে ঢুকে তাহলে তো হচ্ছে খুব একটা ফাস্ট কন্ডাক্ট করতে পারবে না। আর প্রথম আরেকটা কারণ হচ্ছে যে এই এভি নোডের এটাই চিন্তা করবা কার্ডিয়াক মায়োসাইটস এর মতন অন্যান্য জায়গায় যে জাংশনাল টিস্যু এগুলোর সাইজটা অনেক বড় থাকে, সেল এগুলো হচ্ছে সেলগুলোও থাকে অনেক ছোট, জাংশনাল ফাইবার কম, এই জিনিসগুলা কারণে এভি নোডে এসে ডিলে হয়। এভি নোডে ডিলে করলো, এখন আমরা কিন্তু প্রোপাগেশন পড়তেছি কিভাবে কার্ডিয়াক ইম্পালস প্রোপাগেট হয়, খুবই গুরুত্বপূর্ণ, খুবই। কারণ প্রোপাগেশন এটা রিটেনে আসবে, ভাবে আসবে। তো আমরা এতক্ষণ কিন্তু বুঝে গেছি যে অ্যাসেন নোডে তৈরি হয়, ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে এভি নোডে আসে। এভি নোড থেকে কোথায় যাবে দেখাই যাচ্ছে, এটা বান্ডেল অফ হিসে, বান্ডেল অফ হিস এটা কোথায় আছে, এটা হচ্ছে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, দুইটা ভেন্ট্রিকুলার মধ্যে যে সেপ্টাম আছে, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল, এই সেপ্টামের মধ্যেই বান্ডেল অফ হিস আছে। বান্ডেল অফ হিস দিয়ে এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে ইম্পালসটা নিচের দিকে নেমে যায়। একটা জিনিস খেয়াল করো, এখান থেকে কিন্তু ইম্পালসটা দিয়ে দেয় না, ইম্পালসটা ডিরেক্টলি নেমে যায়, নেমে যায়। যখন নামে তখন পাশের সেলগুলা ডিপোলারাইজ হয় না। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ জানা। এখানে ইম্পালস এসে কন্ডাকশনটা একদম নিচে নেমে যায়, নিচে নেমে গিয়ে এখানে এই যে মানে বিভিন্ন ব্রাঞ্চ দেখতেছি না আমরা, এই যে একটা ব্রাঞ্চ, এই যে একটা ব্রাঞ্চ, এই যে একটা ব্রাঞ্চ, এখন এই ব্রাঞ্চ গুলা, এটা হচ্ছে একটা সেপ্টাল ব্রাঞ্চ এই বান্ডেল অফ হিসের। এই সেপ্টাল ব্রাঞ্চ গুলা ডিপোলারাইজেশন করার একটা টেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে এই দিকে, এই দিকে ডিপোলারাইজেশন জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন ফিজিওলজিতে ইসিজি পড়বো তখন এটার জন্য একটা ক্যারেক্টারিস্টিক্স ওয়েব তৈরি হয় ইসিজি তে। যদি আমি ক্লাস নিই তাহলে আমি আবার ডিটেলস দেখাবো যে কি ওয়েবটা তৈরি হয়, কিন্তু এখন আমরা যেহেতু কন্ডাকশনটা শুধু পড়তেছি, তাইলে আমাদের এটা জানতে হবে যে এই ডিপোলারাইজেশন এই দিকে হয়। দ্যাট মিনস এই যে বান্ডেল ব্রাঞ্চ দিয়ে ইম্পালসটা নেমে গেল, এটা এই সেলগুলোকে আগে ডিপোলারাইজ করে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টামে। তাহলে দেখো ভেন্ট্রিকুলার ওয়াল ডিপোলারাইজ হওয়ার আগেই যেটা ডিপোলারাইজেশন হচ্ছে সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাম। তো এখান থেকে যদি ডিপোলার শুরু হয় তাহলে কিন্তু অবভিয়াসলি আমরা বেসিক ফিজিওলজি দিয়ে আলোচনা বুঝতে পারতেছি যে এর ভিতরে ঘটনাটা কি ঘটছে, অনেক বেশি সোডিয়াম এন্ট্রি করতেছে। সোডিয়াম এন্ট্রি করলে এখন হ্যাঁ গ্যাপ জাংশন দিয়ে তার পাশের সেলগুলোকে ডিপোলারাইজ করবে। তাহলে এই যে ডিপোলারাইজেশন ভেক্টর, ভেক্টরটা কিন্তু এদিক থেকে এদিকে আস, তাহলে এইটাকে বলা হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশন। সো এই বান্ডেল অফ হিস দিয়ে নেমে যাওয়ার পর ফার্স্টে এই যেটা করে যে সেপ্টামকে ডিপোলারাইজেশন করে, খুব গুরুত্বপূর্ণ। তো সেপ্টাইল আস্তে আস্তে ডিপোলারাইজেশন হতে থাকে, থাকলো। তারপর এই তারপর এদিক দিয়ে ইম্পালস নামতেছিল, তাই না? এই ইম্পালস একটা জিনিস খেয়াল করো, ওরা কিন্তু মেনলি যে ফাইবার গুলো দিয়েছে এটা হচ্ছে ভেতরের দিকে, যেটাকে আমরা বলি এন্ডোকার্ডিয়াম। অবভিয়াসলি সবাই জানি যে যারা মেডিকেলে পড়তেছি যে হার্টের তিনটা লেয়ার আছে, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়ামে এখন তো প্রশ্ন করতে ভাইয়া যায় না কেন এন্ডোকার্ডিয়ামে আগে, কারণ আল্লাহ আমাদের এইভাবেই দিছে, এন্ডোকার্ডিয়ামের সাথে এই জিনিসগুলো লাগাই দিছে যেন এন্ডোকার্ডিয়ামে ও আগে সাপ্লাই করতে পারে, বুঝছো? অ্যানাটমিটা এইরকম। সো এন্ডোকার্ডিয়ামকে যেন সাপ্লাই করে, এই জন্য এন্ডোকার্ডিয়ামের সাথে এরা কানেক্টেড, যেন এন্ডোকার্ডিয়ামকে আগে সাপ্লাই করে। তো তখন যেটা হয় যে ইনার যে এন্ডোকার্ডিয়াম তারা ডিপোলারাইজ হয়, খুবই গুরুত্বপূর্ণ। তাইলে কে কে ডিপোলারাইজেশন হচ্ছে, সেপ্টাম ডিপোলারাইজেশন হয়, তারপর দুই পাশের এন্ডোকার্ডিয়াম ডিপোলারাইজেশন হয়। এই রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল তার মধ্যে আগে ডিপোলারাইজেশন হয় হচ্ছে লেফট ভেন্ট্রিকল, তারপর হচ্ছে রাইট ভেন্ট্রিকল। ব্যাপারটা কন্টিনিউয়াস মানে কাইন্ড অফ সিমুলটেনিয়াসলি, ব্যাপারটা এরকম না যে লেফট ভেন্ট্রিকল হয়ে লেফট ভেন্ট্রিকলের ইম্পালস এদিকে আসে, ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না। দুইজন একসাথেই হয় কিন্তু কম্পারেটিভলি এটা একটু আগে হয়, এটা একটু পরে হয়, ওকে? এখন এটি একটু আগে হওয়ারও কারণ আছে, কারণ আমরা জানি লেফট ভেন্ট্রিকলে আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে হচ্ছে অ্যাওর্টা, এখানে অনেক বেশি ফোর্স জেনারেট করতে হয় কারণ অ্যাওর্টা আমাদের হোল বডির ব্লাডকে সাপ্লাই দেয়। তো এখানে আগেই কারেন্ট আসে, আগেই ওরা কন্ট্রাক্ট করা তৈরি করে, কন্ট্রাকশন নাও তৈরি করে এবং ডিপোলারাইজেশন আগেই হয়। কারণ এখানে মাসেল ম্যাস অনেক বেশি, কারণ আগে ডিপোলারাইজেশন না করলে ওরা যে সিনক্রোনাস একটা সিস্টোল মেনটেন করবে বা সিনক্রোনাস একটা কন্ট্রাকশন মেনটেন করবে টাফ, কারণ এখানে কিন্তু মাসেল ম্যাস কিন্তু অনেক বেশি, এর জন্য আগে ওরা ডিপোলারেশন হওয়া শুরু করে। তো লেফট ভেন্ট্রিকল আগে ডিপোলারেশন হলো, রাইট ভেন্ট্রিকল ভেন্ট্রিকুলার ডিপোলারেশন হয়, হার্টে কিন্তু স্প্রেড হয়ে গেল পুরো ইম্পালস। এখন এই এন্ডোকার্ডিয়াম থেকে এই ইম্পালসটা পেরিকার্ডিয়ামের দিকে আস্তে আস্তে যাবে, এটা একটু বোঝাটা গুরুত্বপূর্ণ। দ্যাট মিনস এইভাবে স্প্রেড করে আউটার দিকে, ওকে? তো এই আউটার দিকে যে স্প্রেড করতেছে এটার জন্য আমরা ইসিজিতে একটা ক্যারেক্টারিস্টিক্স ওয়েব পাবো, এটা ইসিজি ক্লাসে আমরা আলোচনা করবো। তো এই ভিতর থেকে বাইরের দিকে আসতেছে এবং সিমultaneously দুই দিকে। আর এটা কি করতেছিল, এটা হচ্ছে নিচ থেকে উপর দিকে যাচ্ছিল,
এই পুরো হার্টে চলে গেলে এবং সবার লাস্ট স্টেজে কি করে যে পোস্টেরো বেজাল এই পোর্শনটা হয়, মানে ব্যাপারটা হচ্ছে এদিক থেকে এইভাবে এইভাবে যায়, সবার লাস্ট তাইলে এই পোর্শন থাকে, এটাও এইভাবে এইভাবে ইম্পালসটা যায়। এই এরোটার মানে হচ্ছে এন্ডোকার্ডিয়াম থেকে পেরিকার্ডিয়ামের দিকে, ঠিক আছে। তো এইভাবে ইম্পালসটা যেতে 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 লাস্টে উপর দিকে ওঠে, এই লাস্টে এই জিনিসটাকে বলা হয় পোস্টেরো বেজাল। আর সেপ্টামের যে উপরের অংশটাও তো নিচ থেকে উপর দিকে যায়। এটা কিন্তু বোঝাটা খুব গুরুত্বপূর্ণ যে উপরের যে অংশটা যা বা বেজাল রিজন যেটা আমরা বলতেছি এটা লাস্টে ডিপোলারাইজেশন হয়। আর এটাকে বলা হচ্ছে সেপ্টামের যে উপরের অংশ এটাকে বলা হয় পালমোনারি কোনাস। তো এই পালমোনারি কোনাস এটা হচ্ছে সেপ্টামের যে রিজন, এটাও সবার লাস্টে ডিপোলারাইজেশন হয়, পালমোনারি কোনাস। আর এটাকে বলা হয় পোস্টেরিয়র বেজাল রিজন। তো এটাই হচ্ছে আমাদের কিভাবে ইম্পালসটা কন্ডাকশন হয় সেটা নিয়ে আমাদের ওভারভিউ। আশা করি এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে যদি আমরা দেখি যে অ্যাসে নোট, আচ্ছা, আর বান্ডেল অফ হিস বান্ডেল অফ হিস ওদের নিজেরও ইম্পালস তৈরি করার প্রপার্টি আছে, কারণ ওরা যেহেতু জাংশনাল টিস্যু, ওদের ইম্পালস তৈরি করে ওরা 30 to 60 বিটস পার মিনিটে এবং ওরা কন্ডাক্ট করে 1 মিটার পার সেকেন্ডে। আর যারা পার্কিনজি ফাইবার মানে এই ছোট ছোট ফাইবার গুলা, ওরাও এক ধরনের জাংশনাল টিস্যু, ওদেরও ফানি কারেন্ট আছে কিন্তু খুবই স্লোপটা খুবই কম, এই জন্য ওরা বিট তৈরি করতে পারে 15 to 40 বিটস পার মিনিটে। এবং বাট ওরা অনেক থিন, প্লাস ওদের সেলের ফাইবার গুলার লেন্থ অনেক বেশি, প্লাস ওদের গ্যাপ জাংশন অনেক বেশি, জন্য অনেক ফাস্ট, সব থেকে ফাস্টেস্ট কন্ডাক্টর তারা হচ্ছে পার্কিনজি ফাইবার। এবং এরা মেইনলি আমাদের হার্টের যে ইম্পালস এটা কন্ট্যাক্ট করে 4 মিটার পার সেকেন্ডে। এই 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 ভ্যালুগুলা গুরুত্বপূর্ণ, অনেক সময় হয় কি যে আইটেমে জিজ্ঞেস করে। তো এই ছিল হচ্ছে আমাদের আসলে হার্ট নিয়ে ডিটেলস আলোচনা, এই ঘটনাগুলা। এখন আসলে আজকে তো ক্লাসে ছিল না অমিতা, তুমি ছিলা, তুমি কি একটু আনমিউট করতে পারবা ভাইয়া? জি ভাইয়া, ওরা ওই যে লাইভে দেখবে, তাছাড়া রেকর্ডেড ক্লাস দেখবে। ওইটা বুঝিনি আমার কথা, আরেকবার বলতো। ভাইয়া ওরা হ্যালো। রেকর্ডেড ক্লাস দেখবে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, সেটা সমস্যা নাই। এখন ওদের পক্ষ থেকে তুমি বলো তো কোথাও বুঝতে অসুবিধা হলো কিনা, বা ওই জিনিসটা আরেকটু স্ট্রেস করলে ভালো হয়। ভাইয়া পেলেটুটা একটু বলবেন? প্লাটু ফেজ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমরা কি অ্যাকশন পটেনশিয়াল সম্পর্কে পড়ছো জি ভাইয়া, নাকি? জিপিতে তো পড়ছি। পড়ছো না? আচ্ছা, প্লাটু ফেজটা এটাই যে আরেকবার বলি আমি, দেখো প্লাটু ফেজ কোথায় হয়। প্রথমে এই এই শেপের অ্যাকশন পটেনশিয়াল আমরা কোথায় দেখবো? অ্যাসেনোডে কিন্তু দেখবো না, দেখবো কার্ডিয়াক মায়োসাইটসে। কার্ডিয়াক মায়োসাইটস আমি কাকে বলতেছি? এই যে ধরো এখান থেকে তুমি একটু মাসেল তুলে ফেললা, কন্ডাকশন ফাইবার বাদ দিয়ে এখান থেকে তুমি একটু মাসেল নিয়ে আসলা, এরা টোটালি কার্ডিয়াক মায়োসাইটস। এখন ওরা কিভাবে, ওদের অ্যাকশন পটেনশিয়ালটা কিরকম? তাহলে আমি এখানে একটা আঁকি কার্ডিয়াক মায়োসাইটস, এটা হচ্ছে সেল মেমব্রেন, এবং আমরা জানি যে ও পাশের সেলের সাথে গ্যাপ জাংশন দিয়ে কানেক্টেড, তো এটা হচ্ছে ওদের গ্যাপ জাংশন। ওকে, এখন যেটা হবে, আমরা কিন্তু দেখছি যে পাশের সেল থেকে আয়ন এন্ট্রি করতেছে, আয়ন এন্ট্রি করলো, ধরে নাও এটা অ্যাসেনোড সুবিধার জন্য। সো যদি এটা অ্যাসেনোড হয়, অ্যাসেনোড আয়ন কোথা থেকে পায়? নিচ থেকেই পায়, কারণ ওর ফানি চ্যানেল আছে সোডিয়াম, ও সবসময় কন্টিনিউয়াসলি সেলের ভেতর লিক করে সোডিয়ামকে। তো আসলো, ঠিক আছে, ও পজিটিভ চার্জ হয়ে গেছে, ওর অ্যাকশন পটেনশিয়ালটা এরকম। এখন এই জিনিসটা, এই চার্জ গুলো ঢুকে যাবে গ্যাপ জাংশন দিয়ে, আসলো গ্যাপ জাংশন দিয়ে আসার পর সেলটা তো নর্মালি নেগেটিভলি চার্জ ছিল কিছুটা, তো যেহেতু বাইরে থেকে এখন পজিটিভলি চার্জ আসতেছে, নেগেটিভ চার্জ ধরো -90, তাহলে যদি পজিটিভ চার্জ আসে একটু কমবে, -80 হবে, -70 হবে, কমতেছে। এখন কমতে কমতে একটা সার্টেন লেভেলে যায়, ধরো -70। এটা হচ্ছে ওদের থ্রেশহোল্ড পটেনশিয়াল। প্রত্যেকটা সেলে একটা থ্রেশহোল্ড পটেনশিয়াল থাকে। এই থ্রেশহোল্ড পটেনশিয়াল রেস্টিং মেমোরি পটেনশিয়াল একটু বেশি, যেমন রেস্টিং মেমোরি পটেনশিয়াল ছিল -90, আর এখানে ধরো সাপোজ -70। এখন নর্মাল সেলটা এটা ছিল, যদি কোনো কারণে সেলের ভেতর চার্জ এন্ট্রি করতে পারে, ওরা থ্রেশহোল্ড টাচ করে ফেলে। থ্রেশহোল্ড যখন টাচ করে, থ্রেশহোল্ড টাচ করলে সেল মেমব্রেনে অনেক চেঞ্জ হয়। সেল মেমব্রেনের মধ্যে কিছু চ্যানেল থাকে যাদের কাজ হচ্ছে বসে বসে ভেতরের চার্জকে মনিটর করা, যে ভেতরে কি পরিমাণ চার্জ আছে আমরা দেখি, যদি চার্জ বেড়ে যায় আমরা আরো বাড়াই দেবো, ওদের কাজ হচ্ছে এরকম। তো এখন যখন থ্রেশহোল্ড টাচ করে যায়, কার্ডিয়াক মায়োসাইটস এর মধ্যে যে সোডিয়াম চ্যানেল গুলো আছে, সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যায়।
প্রচুর পরিমাণে ওপেন হয়, এবং তখন ওরা করে কি যে বাইরে থেকে আরো বেশি সোডিয়াম এন্ট্রি করায়, সোডিয়াম এন্ট্রি করলো। তো তখন সেলটা এত বেশি যদি ফাস্ট সোডিয়াম এন্ট্রি করতে থাকে, তাহলে সেলের ভিতরটা পজিটিভ চার্জ হবে অনেক র্যাপিডলি। তো আমরা এটাই দেখলাম, এটাকে আমরা বলতেছি ফেজ জিরো বা ডিপোলারাইজেশন ফেজ। খুবই ফাস্ট সেলের ভিতরে পজিটিভ চার্জ বেড়ে গেল, খুব দেখো -80 বা সামথিং এরকম থেকে একদম মানে +10 হয়ে গেছে খুব ফাস্ট। এখন যেটা হয় যে কিছুক্ষণ ঢোকানোর পর এটা করে কি যে এখন অফ হবে, কারণ তো আজীবন এইভাবে ওপেন করবে না। তো এরকম এরকম যখন ভিতরে ওরা সেন্স করতে পারে যে এগুলো হচ্ছে ভোল্টেজ গেটেড চ্যানেল, মানে ভোল্টেজ সেন্স করে কাজ করে। তো সেলের ভিতরে যখন দেখে যে না এত বেশি পজিটিভ চার্জ হয়ে গেছে, ওর এখন স্টপ হবে, ওর এখন স্টপ হয়ে যায়। স্টপ করে গেলে হয় কি যে আস্তে করে, এখন স্টপ হয়ে গেছে আর বাড়তেছে না, এখন ইনিশিয়ালি আস্তে করে এই ভোল্টেজটা কমে। এই ভোল্টেজটা এই যে ইনিশিয়াল একটু কমলো, মানে ইনিশিয়াল রিপোলারাইজেশন, এটার কারণ দুইটা। প্রথমত এখানে যে কন্টিনিউয়াসলি সোডিয়াম চার্জ ঢুকতেছিল ওই চ্যানেলটা অফ হয়ে গেছে। আর দ্বিতীয়ত যখন এরকম ডিপোলারাইজেশন শেষ হয়, সেলের মধ্যে পটাশিয়াম চ্যানেল আছে, তারা ওপেন হয়। পটাশিয়াম চ্যানেল, পটাশিয়াম চ্যানেল গুলো ওপেন হয়ে যায়, এবং পটাশিয়ামের কাজ হচ্ছে সেলের ভিতর থেকে পটাশিয়াম গুলোকে বের করে দেওয়া। তাহলে কয় কি যে পটাশিয়াম বেরোতে থাকে, পটাশিয়াম বের হলো। এখন ব্যাপারটা অনেক বেশি যে হয় তাও না, অল্প একটু হয়, অল্প। এখন যখনই অল্প একটু হতে নেয়, তখন সেলের মধ্যে আরেক ধরনের চ্যানেল আছে যেগুলো হচ্ছে ক্যালসিয়াম, তারা করে কি নিজের ওপেন হয়ে যায়, তখন আবার ক্যালসিয়াম ঢোকানো শুরু করে। তাহলে এখন যেটা হচ্ছে যে ক্যালসিয়াম ঢুকতেছে একদিক দিয়ে যেটা পজিটিভলি চার্জ, আরেক দিক থেকে পজিটিভ চার্জ পটাশিয়াম হিসাবে বেরো যাচ্ছে। তাহলে আমরা যদি চিন্তা করি সেল, ক্যালসিয়াম ঢুকলো পটাশিয়াম বের হয়, ক্যালসিয়াম ঢুকে পটাশিয়াম বের হয়। জি ভাইয়া, তাহলে সেম থেকে। হ্যাঁ, সেম হ্যাঁ থেকে স্যার। এটাই প্ল্যাটো ফেজ। তাহলে দেখো ক্যালসিয়াম ঢুকলো, পজিটিভ চার্জ আসলো, ধরো এই সেলের ভিতর নর্মালি তখন চার্জ হচ্ছে +1, সাপোজ +1। তুমি একটা চার্জ দিলা, একটা চার্জ দিলা, মানে আমি এর চার্জ ইজিলি বলে, ধরো ক্যালসিয়াম দিলা, ক্যালসিয়ামের চার্জ হচ্ছে +2। একটা ক্যালসিয়াম ঢুকলো, দুইটা পটাশিয়াম বের হয়ে গেল, একটা ক্যালসিয়াম ঢুকলো, দুইটা পটাশিয়াম বের হয়ে গেল। আসলে নেট কি কোনো ইফেক্ট চেঞ্জ হচ্ছে? না চেঞ্জ ভাইয়া। হচ্ছে না তো। তাইলে হয় কি যে এখানে এটা এভাবে থাকতে থাকে কিছুক্ষণ ধরে। কিন্তু এই যে আমরা প্ল্যাটো ফেজেও বসে আছে, আমরা গেইন হিসাবে কি পাচ্ছি দেখো, ঢুকতেছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম কিন্তু বের হয় নাই, বের হয়েছে কি পটাশিয়াম। তাহলে সেলের মধ্যে কিন্তু ক্যালসিয়াম এন্ট্রি করে অ্যাকুমুলেট হতে পারতেছে, অনেক বেশি ক্যালসিয়াম এখন সেলের মধ্যে আছে, তাই না? তাহলে আস্তে আস্তে হয় কি যে ক্যালসিয়াম ঢুকতে থাকে, সেলের মধ্যে ক্যালসিয়াম ঢুকতে থাকে। এই প্লাটো ফেজে ইম্পর্টেন্স আমাদের পড়তে হবে। তাহলে একটা ইম্পর্টেন্স হচ্ছে পটাশিয়াম বের হয়ে যাচ্ছে যাক চার্জ নিউট্রাল রাখার জন্য, কিন্তু আমরা গেইন হিসাবে কিন্তু ক্যালসিয়াম পেয়ে যাচ্ছি। এটা বুঝতেছো ভাইয়া? জি ভাইয়া। তা যদি সেলের ভিতর ক্যালসিয়াম ঢুকতে থাকে, ক্যালসিয়াম পাই, তাহলে এখানে যেটা হবে, এইটা একদম বেসিক ফিজিওলজির ব্যাপার, যে যখন সেলের ভিতর ক্যালসিয়াম ঢুকে, ক্যালসিয়াম গিয়ে ট্রোপোনিন সির সাথে বাইন্ড করে, ট্রোপোনিন সি তখন ট্রোপোমায়োসিন কে ফোল্ডিং করলে ট্রোপোমায়োসিন সরে আসে, তখন অ্যাক্টিন মায়োসিন একজন আরেকজনের সাথে ইন্টারাকশন করে, এবং অ্যাক্টিন মায়োসিন যখন ইন্টারাকশন করে তখন সেলটা কন্ট্রাক্ট করে। তাহলে যখন এই অ্যাকশন পটেনশিয়াল প্ল্যাটু ফেজে থাকে, তখন অ্যাকচুয়ালি আমরা হার্টের কন্ট্রাকশনটা দেখতে পাই। ওকে, তখন জি হার্ট ভাইয়া, বুঝছি। কন্ট্রাকশন। হ্যাঁ, বুঝছি ভাইয়া। আচ্ছা, আর কোনো কনফিউশন? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এখন প্লাটো ফেজের তাহলে একটা ইম্পর্টেন্স কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে এই প্লাটো ফেজ থাকলে ক্যালসিয়াম এন্ট্রি করলো, এবং যেহেতু ক্যালসিয়াম এন্ট্রি করে, ক্যালসিয়াম আমাদের সেলের কন্ট্রাকশনের জন্য দায়ী, এবং অবভিয়াসলি হার্টের মেইন কাজই হচ্ছে কন্ট্রাকশন করা। তো এই এই প্লাটো ফেজই আমাদের হার্টের কন্ট্রাকশনের জন্য হেল্প করে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এছাড়াও একটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু হার্টকে অ্যাকশন পটেনশিয়াল যদি এরকম হইতো হার্টের, মানে নর্মাল কার্ডিয়াক মায়োসাইটসে যদি এরকম এরকম হইতো এত ফাস্ট, তাহলে এখানে কন্ট্রাকশন করতে, আবার কন্ট্রাকশন করতে, আবার কন্ট্রাকশন করতে, আবার কন্ট্রাকশন করতে, আবার কন্ট্রাকশন করতো, এই তো অনেক ফ্যাটিক হয়ে যেত। এখানে মানে কি আস্তে আস্তে সময় পায়, আবার উঠে, আবার ধরো আবার উঠে, আবার প্ল্যাটুতে যায়, আবার হয়, অনেক সময় পায়। এতে করে কি হার্টটা আস্তে আস্তে কন্ট্রাক্ট করলে অনেক ফাস্ট কন্ট্রাক্ট করতেছে না, এতে এই সময় পাওয়ার কারণে হার্টটা রিকভারি করতে পারে। এই জন্য আমাদের হার্ট মাসেল সারাদিন কন্ট্রাক্ট করলেও, মানে সারাদিন কি জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এটা কন্ট্রাকশন করেই যাবে, তারপর এটা ফ্যাটিকড হয় না।
এটা খুব গুরুত্বপূর্ণ প্ল্যাটো ফেজের জন্য, কারণ ওদের অ্যাকশন পটেনশিয়াল দিলে অনেক সময় নেয়। খুব ফাস্ট হইলো যদি এরকম এরকম করতে, এত ফাস্ট অ্যাকশন পটেনশিয়াল তৈরি হতো, তাহলে কিন্তু ওকে দেখা যাচ্ছে যে 1 মিনিটে অনেকগুলা কন্ট্রাকশন করতে হতো, কিন্তু এখন কিন্তু এতগুলা করতে হচ্ছে না। আস্তে আস্তে কন্ট্রাকশন করার সময় পায়, রিকভার করতে পারে, ফ্যাটিক হয় না। খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এটা। তো এখানে আসলে অ্যাকচুয়ালি দেখো আমরা কিন্তু অনেক কিছু পড়ে ফেলছি। আমাদের যে আজকের পড়া ছিল, জাংশনাল টিস্যু সম্পর্কে আমরা আলোচনা করে ফেলছি, ইম্পালস কিভাবে জেনারেশন হয় খুব বেসিক এর ডিটেলস আলোচনা করেছি। ওকে, এখন আমি বই ধরে বা একটা কিছু স্লাইড বানায় পিডিএফ তৈরি করে উম, ওইটা রিডিং করার জন্য বিশ্বাসী না, কারণ আমি নিজে টোটাল জিনিসটা চেষ্টা করেছি যেন একটা মানে ভিজুয়ালাইজেশন হয়, যে মানে এটা বুঝতে পারছি আচ্ছা এই ঘটনা ঘটতেছে। এখন বই পড়লে, বই পড়ো বা যেটাই পড়ো, যেন পড়লে এখন জিনিস খুব ইজিলি কাজ করতে পারো। আমি আমার লেকচারটা এভাবে তৈরি করছি। তো আমার আমার সাজেশন হচ্ছে যে এটা দেখার পর জিনিসগুলো যদি আসলেই বোঝো, এখন বই পড়ো। বই পড়লে দেখা যাচ্ছে সবকিছু মিলে গেছে। আমি যদি স্লাইড বানায় এসে রিডিং করতাম, তাইলে হয়তো দেখা যেত যে আচ্ছা মানে ওই খুব একটা ডিফারেন্স হচ্ছে না কলেজের ক্লাস থেকে। ইম্পালস জেনারেশন সম্পর্কে আমরা আলোচনা করেছি যে কিভাবে আসলে ইম্পালস জেনারেশন হয় এবং কিভাবে এটা কন্ডাকশন হয়। এর বাইরে কিচ্ছু লাগবে না, এইটা তুমি যে জানতো সেটাই আসলে অনেক বেশি জানো। ফার্স্ট ইয়ারে পোলাপান এগুলোই বুঝবে না। তো আমার খুব বড় একটা রিকোয়েস্ট হচ্ছে আজকেই পড়ে ফেলা। আজকে যদি না পড়ো তাহলে আবার ভুলে গেছো। আচ্ছা, এখন আমরা পড়বো যে কার্ডিয়াক মাসেলের প্রপার্টি। এখন খুব ইজিলি দেখবো যে আমরা কার্ডিয়াক মাসেলের প্রপার্টি সব জানি। এই কার্ডিয়াক মাসেলের প্রপার্টি খুবই গুরুত্বপূর্ণ আইটেমে, এইগুলা মুখস্থ না বলতে পারলে ফেল করে দিবে, ঠিক আছে? এখন মুখস্থ করার দায়িত্ব যার যার নিজের, আমি তার মুখস্থ করে দিতে পারবো না, আমি জাস্ট বুঝাই দিতে পারবো যে ঘটনাটা কি। প্রথম কথা হচ্ছে অটোরিদমিসিটি। এখন সমস্যা হচ্ছে কি, আমাদের ডিএমসি তে আমার স্পষ্ট মনে আছে কার্ডিয়াক মাসেল প্রপার্টির মধ্যে অটোরিদমিসিটি এই শব্দটা না বললে, মানে প্রথমেই না বললে টিচার না মাইন্ড করতো। এখন এই সমস্যা তো থাকবেই। এখন তোমাকে জানতে হবে লেকচার করে যে আসলে টিচার কোনো কিছু এরকম আছে কিনা আগে শুনতে চায়। আমাদের সময় যে টিচার ছিল উনি বলছে যাই বলো অটোরিদমিসিটি সবার আগে। এখন তাহলে এখন দেখো অটো রিদমিসিটি, এটা কিন্তু মানে বোঝা যাচ্ছে যে অটোমেটিক রিদম তৈরি করবে। অটোমেটিক রিদম তৈরি করা। এখন আহ নতুন একজন হয়তো যোগ হয়েছে, নাম হচ্ছে স্বপ্না। আচ্ছা তুমি তো ছিলে না আপু, আমি অমিতাভকে প্রশ্ন করি। তুমি কি এখন এক্সপ্লেন করতে পারো ভাইয়া যে কিভাবে আসলে, বা তুমি কি বুঝছো কিনা যে অটোমেটিক রিদমটা কিভাবে তৈরি হচ্ছে? জি ভাইয়া, বুঝছি তো। কিভাবে বুঝছো সোডিয়াম, বলো তো, কিভাবে হয়তো বলো তো। ফানি কারেন্ট থেকে প্রথমে উৎপন্ন হবে, সোডিয়াম প্রবেশ করবে ভিতরে, তারপর পজিটিভটা বাড়বে, তারপর এক্সিলেন্ট, ক্যালসিয়াম। এক্সিলেন্ট। এটা নিচ থেকে অটোমেটিক ভাবে রিদম তৈরি করতেছে না? এটা কিন্তু আমরা টোটাল জি ভাইয়া। ডিটেইলস আলোচনা করে ফেলেছি। এখন তারপর আসে কি কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি, হাতটা কন্ডাক্ট করতে পারেন। কিভাবে কন্ডাক্ট করে, ওই যে জাংশনাল টিস্যু গুলো আছে, জাংশনাল টিস্যু গুলোর ভেতর কিভাবে সেলের গুলোর আয়ন গুলার চেঞ্জ হচ্ছে এবং কিভাবে কন্ডাক্ট হচ্ছে, টোটাল জিনিসটা আমরা আলোচনা করেছি। আমাদের টোটাল আলোচনা জিনিসগুলো কভার হয়ে গেছে। এক্সাইটেবিলিটি, অবভিয়াসলি এক্সাইট হয়, কেন এক্সাইট হবে না? কারণ একটা সেল যখন অ্যাকশন পটেনশিয়াল গেইন করলো, আরেকটা সেলের সাথে সে গ্যাপ জাংশন দিয়ে কানেক্টেড। যদি গ্যাপ জাংশন দিয়ে কানেক্টেড হয় তখন এই চার্জটা ঢুকে যায় আরেকটা সেলের ভিতরে, তখন ও আবার থ্রেশহোল্ড পটেনশিয়ালকে টাচ করায়, থ্রেশহোল্ড পটেনশিয়ালকে টাচ করালে ওইটাও এক্সাইটেড হয়ে যায়। এটা কিন্তু এর একটা প্রপার্টি যে এক্সাইটেড হতে পারে। এখন আরেকটা জিনিস, এই যে গ্যাপ জাংশন দিয়ে কানেক্টেড, সবাই কানেক্টেড আমরা দেখতেছি না, সবাই কানেক্টেড ছিল। এবং আমি ফার্স্টে আলোচনা করছি যে একজন যদি ইম্পালস তৈরি করে একদম শেষ পর্যন্ত সবাই ইম্পালসটা নিয়ে যেতে পারবে। কেন? কারণ সবাই গ্যাপ জাংশন দিয়ে কানেক্টেড। এই সবাই একত্রিত ভাবে কানেক্টেড থাকার জিনিসটাকে বলা হয় সিনসাইটিয়াম। শব্দটা হয়তো তোমরা অনেকেই শুনে আসছো ইন্টারে, বাট মানে নাও বুঝতে পারো। মানেটা হচ্ছে সবাই একত্রিত ভাবে একসাথে কাজ করাটা হচ্ছে সিনসাইটিয়াম। এখন হার্টের যে সেলগুলা, এগুলা কিন্তু আমরা হিস্টোলজি যদি করি তাহলে আলাদা আলাদা সেলই দেখতে পাই। আমাদের হার্টের ছবি কিন্তু অনেকটা এরকম কার্ডিয়াক মায়োসাইটস, তাই না? তখন এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক ছিল এবং স্পষ্টতই দেখা গেছে আলাদা আলাদা সেল। কিন্তু যদিও এরা আলাদা সেল, কিন্তু ওরা এখন কিন্তু আমরা জানি যে ওরা ফাংশনালি একজন আরেকজনের সাথে কানেক্টেড, ফাংশনালি সবাই এক। ফাংশনাল আমি বলতে পারবো এটা আসলে কিছু না, এটা আলাদা আলাদা সেল না, এটা একটা সেল। কারণ আমি কিন্তু এবং এই অ্যানালজিও তোমাদের দেখাইছি যে অ্যাসেনোড বলছি, আমি বলছি ধরে নেই এটা অ্যাসেনোড,
আর ধরে নেই এটা এবি নোড, আর ধরে নেই মিডলে সব কার্ডিয়াক মায়োসাইটস। এখন একটা সেলকে আমি, এই একটা সেল দিয়ে আমি সবগুলো সেলকে রিপ্রেজেন্ট করাইতে পারলাম, তার মেইন কারণটাই ছিল তার একজন আরেকজনের সাথে ইলেকট্রিক্যালি কানেক্টেড, মানে গ্যাপ জাংশন দিয়ে। সো ওদের যে প্রপার্টিটা কিন্তু এরকম না যে আলাদা আলাদা ভাবে কাজ করতেছে। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা সেল আমি যদি ডিপোলারাইজেশন করি যা হবে পুরা হার্টের তাই। আমি যদি একটা সেলকে এখানে ডিপোলারাইজেশন করি শেষ পর্যন্ত যেমন ডিপোলারাইজেশনটা চলে যাবে, ঠিক হার্টেও আমরা যদি এই এক মাথায় ডিপোলারাইজেশন করি এটা শেষ পর্যন্ত চলে যাবে। যদি ওরা অ্যানাটমিক্যালি আলাদা, আমরা মাইক্রোস্কোপ করলে আলাদা আলাদা সেল দেখতে পারবো, কিন্তু ওদের ফাংশনটা এক, ফাংশন সেম ইউনিট হিসেবে কাজ করে। এই প্রপার্টিটাকেই বলা হয় ফাংশনাল সিনসাইটিয়াম। হার্ট ফাংশনাল সিনসাইটিয়াম কারণ একসাথে কাজ করে। মেইন প্রপার্টি হচ্ছে তাদের গ্যাপ জাংশন আছে। কন্ট্রাক্টিলিটি, কন্ট্রাক্টিলিটি কি হার্ট শো করবে অমিতাভ? জি ভাইয়া করবে। কেন করবে বলো তো? ভাই ওই যে পালস গুলো তো এসএ থেকে এবি থেকে পরে পরবর্তীতে ভেন্ট্রিকুলার সিস্টেম হয়ে সব জায়গায় ভাইয়া ছড়িয়ে গেছে। কোন আয়নের জন্য করবে? আহ, ক্যালসিয়াম। ইয়া ক্যালসিয়াম। ক্যালসিয়াম। হ্যাঁ হ্যাঁ। আমরা কিন্তু আলোচনা করেছি যে প্ল্যাটো ফেজে অনেক বেশি ক্যালসিয়াম এন্ট্রি করে, এবং এই ক্যালসিয়াম গুলা এন্ট্রি করে সেলুলার অ্যাক্টিন মায়োসিন যে চেঞ্জ গুলা করে সেটা একটা একটার সাথে ইন্টারাকশন করার মাধ্যমে কন্ট্রাকশন শো করে। এখন এখানে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে অল ওর নান ল, আর একটা হচ্ছে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। এটা নিয়ে আমাদের একটু আলোচনা আছে কন্ট্রাক্টিলিটি। এখন কন্ট্রাক্টিলিটির ব্যাপারটা কি, যে হার্ট কন্ট্রাকশন করতেছে, আমরা দেখতেছি যে প্রত্যেকটা অ্যাকশন পটেনশিয়ালের সাথে এই কন্ট্রাক্টিলিটিটা রেসপন্সিবল। অল আর নান ল, দ্যাট মিনস সাপোজ এটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে আছে, এটা হচ্ছে থ্রেশহোল্ড পটেনশিয়াল। এখন আমরা বাইরে থেকে একটা ইম্পালস দিলাম, সাপোজ এই হচ্ছে আমাদের কার্ডিয়াক মায়োসাইট, আমরা বাইরে থেকে কিছু ইম্পালস দিলাম, দ্যাট মিনস বাইরে থেকে কিছু চার্জ এখন দিলাম। সাপোজ এখানে আমরা 10টা সোডিয়াম এন্ট্রি করাচ্ছি, আরেকটা জায়গায় 5টা, এরকম একটা ব্যাপার। এখন মেইন কথা হচ্ছে এই 5টা গিয়ে যদি চার্জ বাড়ায় আমার থ্রেশহোল্ডকে টাচ করতে না পারে, তাহলে কোন অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে না, এটা গুরুত্বপূর্ণ কথা। আর 10টা দিয়ে 10টা চার্জ, এটা জাস্ট আমি উদাহরণের জন্য বলতেছি, 10টা চার্জ ঢুকে যদি থ্রেশহোল্ডকে টাচ করে ফেলতে পারে তাইলে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে, এবং অ্যাকশন পটেনশিয়াল তৈরি হলে হার্টটা কন্ট্রাকশন করবে, হার্ট সিস্ট চলে যাবে। এখন তাহলে প্রপার্টি কি, আমরা তো এইটুক পর্যন্ত চার্জ তুলতে পারি, এইটুক তুলতে পারি, এইটুক আসতে পারে, একটা ইম্পালস দিয়ে এইটুক পর্যন্ত আসতে পারে, আরেকটা ইম্পালস দিয়ে এইটুক আসতে পারে। এখন যতই ইম্পালস আসুক আউটপুট দুইটা, যদি থ্রেশহোল্ডকে টাচ করে তাইলে এটা কন্ট্রাকশন করবে, যদি ওই ইম্পালস থ্রেশহোল্ডকে এটা টাচ করাইতে না পারে কন্ট্রাকশন করবে না। এই যে প্রপার্টি, একটা ইম্পালস আসলে কন্ট্রাক্ট করবে কি করবে না, এটাই এক্সপ্লেন করা হয় অল অর নান ল। মানে আমরা একটা ইম্পালস দিলাম, যদি এটা থ্রেশহোল্ডকে টাচ না করে দ্যাট মিনস নো কন্ট্রাকশন। এখন আমি একটা ইম্পালস দিলাম যাতে থ্রেশহোল্ডকে টাচ করে আর ও অনেক উপরে চলে গেল, তাহলে এটা অবভিয়াসলি কন্ট্রাকশন করবেই। কিন্তু যদি থ্রেশহোল্ডকেও টাচ করি তাহলে এটা কন্ট্রাকশন করবে। বেশি ইম্পালস দিলে যে অনেক বেশি কন্ট্রাকশন করবে ব্যাপারটা এরকম না, কিন্তু মেন কথা হচ্ছে আমাদের যেই পরিমাণ ইম্পালস আসবে সেটা সেলের ভিতরের মেমব্রেন পটেনশিয়ালকে থ্রেশহোল্ড টাচ করতে হবে। থ্রেশহোল্ড টাচ করলে আমরা কন্ট্রাকশন পাবো, যেটা হচ্ছে অল। আর যদি থ্রেশহোল্ড না টাচ করে, এবার আমি যতই দিই থ্রেশহোল্ডের নিচে যদি থেকে যায় সেটা হচ্ছে নান। সো কন্ট্রাকশন একটা ইম্পালস আসলে হয় হইলে হবে, না হইলে নাই। অল্প অল্প ইম্পালস আসছে, অল্প অল্প কন্ট্রাকশন করছি, অনেক বেশি ইম্পালস আসছে, অনেক বেশি বেশি কন্ট্রাকশন করছি, ব্যাপারটা মোটেও এরকম না। অল অর নান ল, দ্যাট মিনস যদি কন্ট্রাকশন হয় হবে, যদি না হয় হবে না। মেন কথা হচ্ছে থ্রেশহোল্ড, যদি থ্রেশহোল্ডের থেকে কম থাকে তাহলে এটা এটা কোনো কন্ট্রাকশনই করবে না। থ্রেশহোল্ড থেকে কম দিছি তার মানে এটা অল্প একটু কন্ট্রাকশন করবে, মোটেই এরকম না। কারণ থ্রেশহোল্ড তো চাইতেই পারে নাই, থ্রেশহোল্ড যদি যেতে না পারে, আমরা তো দেখছি যে মেন কন্ট্রাকশনটা হয়েছে কোথায়, প্ল্যাটুতে। প্ল্যাটুতে চড়তেই পারে নাই, কিভাবে কন্ট্রাকশন করবে? প্ল্যাটুর মধ্যে সেলের মতো ক্যালসিয়াম এন্ট্রি করে, ক্যালসিয়াম নাই, কই থেকে কন্ট্রাকশন আসবে? এই হচ্ছে অল আর নান লর মেইন কথা। ফ্র্যাঙ্ক স্টার্লিং ল, এটা একটু বুঝতে হবে জিনিসটাকে। এটা আসলে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল, এটা একটা এক্সপেরিমেন্টের ফলাফল। এক্সপেরিমেন্টে কি করছে ফ্র্যাঙ্ক স্টার্লিং, হার্টের যে মাসেল ফাইবার এগুলাকে স্ট্রেচ করছে। সাপোজ এটা একটা কার্ডিয়াক মাসেল ফাইবার বা কার্ডিয়াক মায়োসাইটস। এখন এই কার্ডিয়াক মায়োসাইটস এর যদি কি হয়, আমাদের সাপোজ এটা হার্ট, ওকে, হার্টের মধ্যে ভেন্ট্রিকলের মধ্যে সে ব্লাড জমা হয়। এখন যত বেশি ব্লাড জমা হয়
এই ভেন্ট্রিকল কিন্তু অত বেশি ব্লাড অ্যাকুমুলেট করে, এবং এখানে যে সেলগুলো আছে এগুলো কিন্তু স্ট্রেচড হচ্ছে, এখন লম্বা হলো। কারণ কি, এখানে নতুন করে ব্লাড আসতেছে। ব্লাড আসলে এটা স্ট্রেচ হবে না, অনেকটা বেলুনের মতো চিন্তা করো। বেলুনের যদি তুমি যে বাতাস দাও, বেলুনের ওয়ালটা তো স্ট্রেচড হয়, লম্বা হয়। সো কার্ডিয়াক মায়োসাইটস গুলো কম্পারেটিভ একটু লম্বা হবে। এখন এইটাই হচ্ছে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল বলছে, যদি বেশি স্ট্রেসড হয়, বেশি লম্বা হয়, তখন ওরা আগের আগের এই ফেজটাতে যাবে, তাই না? এখন আগের এই সাইজটাতে যাবে। এখন এক্ষেত্রে কিন্তু খুব স্ট্রংলি কন্ট্যাক্ট করতে হবে। আর যদি এরকম হয় যে অল্প স্ট্রেস হয়েছে, যে লম্বাটা শুধু এইটুকু লম্বা হয়েছে, এখান থেকে এখানে ব্যাক করবে, ও খুব মানে ও যেই ফোর্সে কন্ট্রাক্ট করবে, এখান থেকে ওর কন্ট্রাকশনের ফোর্সটা বেশি। অনেকটা রাবারের বেলুনের মতনই, আমরা যদি রাবারের বেলুন নিয়ে অনেক বেশি স্ট্রেস করি, অনেক বেশি টানি, এটা এটা অনেক অনেক দ্রুত আগের আগের ফেজে চলে আসবে, ইলাস্টিক প্রপার্টির মতন অনেক দ্রুত আগের আগের যে শেপটা ছিল সেখানে আসবে। বাট রাবারের বেলুনটা যদি আমরা অল্প একটু স্ট্রেচ করি, তারপর সারি, এটা একটু কম্পারেটিভলি ওইটার তুলনায় আস্তে আস্তে আসবে। এই জিনিসটাই হচ্ছে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল, যে যত বেশি কার্ডিয়াক মায়োসাইটস এর লেন্থ বেশি থাকবে, কন্ট্রাকশনটা অত স্ট্রং। আর লেন্থ যত কম থাকবে, কন্ট্রাকশনটা অত উইক। এখন এটা কিন্তু একটা লাইফ সেভিং প্রপার্টি হার্টের। কারণ কি, যখন হার্ট ফেল করে, হার্ট ফেল করা মানে কি, হার্ট নিজের যে কাজ করা উচিত ছিল, হার্ট সেই কাজ করতে পারতেছে না। এখন হার্টের কোন কাজ করা উচিত ছিল? হার্টের মেন কাজটা ছিল হার্ট ব্লাডকে পাম্প করবে কন্ট্রাকশন করার মাধ্যমে। এখন কোনো কারণে যদি এরকম হয়, সাপোজ হার্ট অ্যাটাক হলো, হার্টে ব্লাড সাপ্লাই কমে গেছে, কার্ডিয়াক সেল গুলা অক্সিজেনের অভাবে মারা গেল, তখন অক্সিজেন যদি মারা যায়, তাহলে নর্মালি যে ব্লাড গুলা ছিল হার্টের মধ্যে, যদি কার্ডিয়াক মায়োসাইটস এই সেলগুলা মারা যায়, পাওয়ার কমে যায়, তাহলে কি হবে? ওরা যেভাবে কন্ট্রাক্ট করতেছে ওটা করতে পারবে না। তখন কি হবে? এর ভিতরে ব্লাড অ্যাকুমুলেট হবে, কারণ এই ব্লাড গুলা বেরোচ্ছিল কিভাবে? এটা কন্ট্রাকশন করতেছিল, ওরা বেরোয় যাচ্ছিল। খুব ইজি কথা। এখন যদি হার্ট ফেল করে, এখন তো বেরোতে পারবে না। আগে ধরো সাপোজ একবার কন্ট্রাকশন করলে প্রায় 40%, মানে 60% ব্লাডই বেরোয় যেত। আমি যদি উদাহরণ দিয়ে বলি, সাপোজ এখানে 100 ml ব্লাড আছে, একবার কন্ট্রাকশন করলে এখান থেকে 60 ml ব্লাডই বের হয়ে যায়, পরে থাকে মাত্র 40 ml ব্লাড। এখন হার্টটা যদি ফেল করে, তাহলে রিভার্স হয়ে যেতে পারে। দেখা যাবে যে হার্ট কন্ট্রাক্ট করলে হার্ট তো স্ট্রংলি কন্ট্রাক্ট করতেছে না, কারণ হার্ট ফেল। 100 ml ব্লাড আছে, একবার কন্ট্রাক্ট করলে মাত্র 30 ml চলে যাচ্ছে, ভিতরে পড়ে আছে 70 ml। তাহলে এই যে ভেতরে ব্লাড রেসিডুয়াল এন্ড সিস্টোলিক ভলিউম, মানে এন্ড সিস্টোলিক ভলিউম, একটা সিস্টল শেষ হওয়ার পরে যে ভলিউম, এটা কিন্তু আস্তে আস্তে বাড়লো, কারণ হার্ট ফেল খুবই উইকলি কন্ট্রাকশন করতেছে। এখন এইটাই লাইফ সেভিং, যে এই যে এখন একটু ব্লাড অ্যাকুমুলেট হয়ে আছে, আবার নতুন করে ব্লাড আসলো অ্যাট্রিয়াম থেকে, আরো বেশি বাড়লো, 100 থাকলো, যদি নতুন করে আবার 100 আসলো, নতুন করে 100 আসলে এখন এটার ভলিউম হয়ে গেছে 170, আগে যেটা নর্মালি থাকতো 100। এখন যদি 170 হয়, এই এই ব্লাড গুলাকে হার্টকে অ্যাকুমুলেট করতে হলে তো হার্টকে স্ট্রেসড হইতে হবে। আমি যদি একটা অন্য জায়গায় আঁকি, সাপোজ এই ছিল আমাদের হার্ট, নর্মালি এখানে 100 ml ব্লাড থাকতো। এখন এখানে যদি 170 ml ব্লাড থাকা শুরু করে, তাহলে হার্টটা তো আরো স্ট্রেসড হবে, হার্টটা আরো বড় হবে সাইজ, তাই না? এখন যদি হার্টটা সাইজে বড় হয়, তাহলে ওই কার্ডিয়াক মায়োসাইটস গুলো ভালো আছে, এখন এই যে হার্টটা নিজে ভলিউমে বাড়লো, এই কার্ডিয়াক মায়োসাইট গুলো বেশি স্ট্রেসড হবে, কারণ ভিতরের ভলিউম বেশি। আর নর্মাল যে কার্ডিয়াক মায়োসাইটস যেগুলো মারা গেছে, ওগুলো তো মারা গেছে। এখন নর্মাল কার্ডিয়াক মায়োসাইটস গুলো বেশি স্ট্রেসড হওয়ার কারণে ওরা ফ্র্যাঙ্ক স্টার্লিং ল বলে, ওরা আরো স্ট্রংলি কন্ট্রাক্ট করবে, অনেকটা রাবারের বেলুনের মতন। যখন স্ট্রংলি কন্ট্রাক্ট করবে, তখন একটু বেশি ব্লাড হার্ট থেকে বেরিয়ে আসবে, পাম্প হবে, কারণ কন্ট্রাকশন রেট বেড়ে গেছে, ফোর্স বেড়ে গেছে। তো এই জিনিসটা হচ্ছে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। যখনই হার্ট হার্টের ডায়াস্টলের শেষে কার্ডিয়াক মায়োসাইটের লেন্থ যদি বেড়ে যায়, যতটুকু বাড়বে অত স্ট্রংলি ওই হার্টটা মাসেল কন্ট্রাকশন করবে। সেটা ছিল আমাদের কন্ট্রাক্টিলিটি নিয়ে আমাদের আলোচনা। এখনো সে আমাদের আজকের শেষ টপিক, রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিফ্র্যাক্টরি পিরিয়ড এরকম একটা জিনিস, সেটা হচ্ছে, আমি আবার এটা বোঝানোর জন্য আবার আমাদের কার্ডিয়াক মায়োসাইটস এর অ্যাকশন পটেনশিয়াল ডাকলাম। এই হচ্ছে আমাদের এই অ্যাকশন পটেনশিয়াল। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা কিন্তু এর ভিতরে যে কি কি আয়নিক চেঞ্জ হয়েছিল, এটা কিন্তু আমরা এতক্ষণ জানি। এখন যখন সাপোজ এটা আমাদের
সাপোজ এটা ছিল আমাদের থ্রেশহোল্ড পটেনশিয়াল, এখানে তো খুব ফাস্ট উঠে যায় তাই না, জিরো ফেজ জিরো যেটা। এটার শেষ প্রান্তে কি দেখছি আমরা, সেলের ভিতর অনেক বেশি পজিটিভলি চার্জ, সেলের ভিতর যত বেশি পজিটিভ চার্জ আসা সম্ভব চলে আসছে। এখন আমরা যদি এখানে আরো বেশি ইম্পালস দিই, আরো বাইরে থেকে পজিটিভ চার্জ ঝুঁকাই, আরো পজিটিভ ঝুঁকাই, ওকে এখান থেকে আরেকটা ইম্পালস তৈরি করবে সম্ভব? এটা এখান থেকে আরেকটা ইম্পালস তৈরি করবে, আরো উপরে যাবে? মোটেও না, এটা সম্ভবই না। রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে একটা পিরিয়ড যেখানে সেলটা যে কোনো ইম্পালসের প্রতি রেজিস্ট্যান্স থাকে। এই বেসিক মলিকুলার লেভেলে চার্জের কি এক্সচেঞ্জ হচ্ছে এটা থেকে কিন্তু খুবই অবভিয়াস। এটা নর্মাল থাকা ছিল 90-তে, -90 মিলিভোল্ট, এটা আমরা ইম্পালস দিয়ে সাপোজ +10 করলাম। এখন এটার পক্ষে তো সম্ভব না যে এটা আরো পজিটিভ চার্জ হবে, কারণ ভেতরে যতটুকু চার্জ আসা দরকার আসা সম্ভব সব চলে আসছে সোডিয়াম আয়ন দিয়ে। সো এই এই কন্ডিশন, এই পয়েন্ট গুলোতে আমরা যদি সেলকে হাজার হাজার কোটি টন দিয়েও ইম্পালস দেই, 5000 মিলিভোল্টের, 5000 মাইক্রোভোল্ট, 5000 গিগাভোল্টেরও ইম্পালস দেই, ও নতুন করে কোনো ইম্পালস দিতে পারবে না, কারণ এর ভেতরে আর কোনো চার্জ ও কন্টেন করতে পারতেছে না, একদম টোটালি রিফ্র্যাকশন, ও এটার প্রতি টোটালি রেজিস্ট্যান্ট। এখন এই যে রিফ্র্যাক্টরি পিরিয়ড, এটা ডিপোলারাইজেশন ফেজ, ইনিশিয়াল রিপোলারাইজেশন, প্ল্যাটো ফেজ এন্ড সাম পোর্শন অফ দা ডিপোলারাইজেশন ফেজ, এই পর্যন্ত। এই এই টাইমটা হচ্ছে অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি পিরিয়ড। এই টাইমের মধ্যে আমরা যতই ইম্পালস দেই, কার্ডিয়াক মায়োসাইট কোনো ইম্পালস নিবে না, কারণ ওরা কিন্তু তখন সবাই থাকতেছে কোথায়, একটা পজিটিভ চার্জ জোনের মধ্যে, ওদের সেলের ভিতর প্রচন্ড পরিমাণে চার্জ আছে, এদের কোনো দরকার নেই বাইরে থেকে চার্জ নেওয়ার, এবং নিতেও পারবে না কোনোভাবে, কারণ সেলটা নিজেই পজিটিভলি চার্জ হয়ে আছে। বাইরে থেকে তো চার্জ যখন ঢুকতে যাবে, এরা কিন্তু মানে রিপালস হবে, পজিটিভ পজিটিভ একজন আরেকজনকে বিকর্ষণ করবে বা রিপালস করবে। তো এই এই পিরিয়ডটায় সেলটা টোটালি রেজিস্ট্যান্ট থাকবে নতুন কোন ইম্পালসের প্রতি, এখানে কোনো ইম্পালস তৈরি হবে না। বাট লেট পোর্শন অফ দ্য রিপোলারাইজেশন ফেজ, এইটুকু, এখানে হচ্ছে হয় কি যে তখন তো আমরা দেখছি যে এটা হওয়ার মেইন কজ ছিল সেলের ভিতর থেকে পটাশিয়াম বেরোয় যায়। পটাশিয়াম যদি বেরোয় যায়, এখানে কিন্তু কন্টিনিউয়াসলি পজিটিভ চার্জ সেল থেকে কমতেছে, বেরোয় যাচ্ছে, এবং আস্তে আস্তে সেলটা নেগেটিভ চার্জের দিকে যাচ্ছে। সাপোজ এখানে -80 নেগেটিভ চার্জ দিকে যাচ্ছে, তাই না? এখন কিন্তু ও অনেকটা মানে ইম্পালস নিতে বা সেলের ভিতরে পজিটিভ চার্জ ঢোকানোর জন্য আগ্রহী হয়ে উঠছে, কারণ এখন সেলের ভিতরে অত বেশি পজিটিভ চার্জ নাই। এখন যদি আমরা এখানে খুব একটা স্ট্রং ইম্পালস দিই, নর্মাল ইম্পালস দিলে হবে না, কারণ সেলটা সেলটা এখনো তার রেস্টিং পটেনশিয়ালে যেতে পারে নাই, সেলের ভিতর এখনো কিছু পজিটিভ চার্জ আছে স্টিল। এই পোর্শন যেহেতু ম্যাক্সিমাম পজিটিভ চার্জ সেল থেকে বের হয়ে গেছে, এখানে যদি আমরা খুব স্ট্রং একটা ইম্পালস দিই, সেল আবার আরেকটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতে পারে এই জায়গা থেকে। তো তখন এটার শেপ হবে এরকম, এরকম হতে পারে। এটা টোটাল মানে রেস্টিং স্টেটে আসে নাই, কিন্তু যেহেতু এটা লেট ফেজ অফ দা রিপোলারাইজেশন ফেজে ছিল, তো এখানে খুব স্ট্রং ইম্পালস দিলে ও নিতে পারে, বাট উইক ইম্পালস দিলে ও নতুন করে আরেকটা ইম্পালস তৈরি করবে না, উইক ইম্পালস দিলে কিছুই হবে না। তো এই পোর্শনটাকে বলা হয় হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড, অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি না। অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি ছিল এই পর্যন্ত, যারা যত ইম্পালস দেই কোনো অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে না, কিন্তু যে লেট ফেজ অফ দ্য রিপোলারাইজেশন ফেজ, এখানে অনেক স্ট্রং দিলে তারা একটা নতুন ইম্পালস তৈরি করতে পারে বা জেনারেট করতে পারে। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস এবং আজকের টপিকস নিয়ে আলোচনা। এখন কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন আছে ভাইয়া? না ভাইয়া, বুঝছি। আসলেই বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আইটেম কবে এটা? আইটেম এখনো দেরি আছে ভাইয়া, কার্ড তো ফার্স্ট কার্ড চলতেছে, ওটার ভাইবে এখনো আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব সমস্যা হয়ে গেল। একটু পড়ে ফেলো, ওকে? আর হচ্ছে পড়ে ফেললে মোটামুটি পারবা, খুব কঠিন কিছু না। আর যারা রেকর্ড দেখবে, আমার অবভিয়াসলি সাজেশন থাকবে এই ভিডিওটা যেন অবশ্যই টোটালি দেখো, কারণ এখানে আমি নোট বলতে কিছু বানাই নাই, আমি টোটাল জিনিসটা মুখে ডেলিভার করার চেষ্টা করছি ছবি এঁকে। তো কোনো কোনো কোশ্চেন তো নাই, তাই না ভাইয়া? আছে কোনো কোশ্চেন? না ভাইয়া, বুঝছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তাহলে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, ওকে?